সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিতর্কের আজকের এই পর্বে। আমাদের আজকের এই বিতর্কটা একটু ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং? কারণ আমাদের সামনে যেই দুটি দল বসে আছেন তারা কেউই কারেন্ট ডিবেটার না, অর্থাৎ এখন বর্তমানে তারা কোনো ইনস্টিটিউশনের হয়ে বিতর্ক করছেন না, সেই যাত্রাটা তাদের সমাপ্ত হয়েছে। কিন্তু ওই যে অনেক বছর, কারো 10 বছর, কারো 5 বছর, কারো 7 বছর, এই অনেক বড় যাত্রা এরা প্রত্যেক ইন্ডিভিজুয়ালি এক একজন, আমরা সহজ ভাষায় যেটাকে স্টার বলি, সেই স্টারের মর্যাদায় আসীন ছিলেন এবং তারা আজকে তাদের সময় থেকে বের করে, অর্থাৎ তাদের উইকেন্ড থেকে, যেটা আমরা সবাই জানি চাকরিজীবীদের জন্য উইকেন্ড অনেক প্রেশাস জিনিস, সো সেই সময় থেকে কিছু সময় বের করে আমাদেরকে সময় দিয়েছেন। সেই কারণে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা আমার সামনে উপবিষ্ট হয়ে আছেন তাদের সকলকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় দিয়ে এই বিতর্কটা উপভোগ করবার জন্য। এবং আপনারা সবাই জানেন আমাদের বিতর্কগুলো একটু সমসাময়িক টপিক নিয়ে, যে টপিকগুলো নিয়ে আমরা ভাবছি বা ভাববো, বা আপনারা যারা তরুণ আছেন, আমরা যারা আর্গুয়েবলি তরুণ ছিলাম কিছুদিন আগ পর্যন্ত, এখন আর্গুয়েবলি তরুণের কোটা থেকে পার করে ফেলেছি, যেহেতু 30 ছুঁই ছুঁই আমাদের বয়স বা 30 ক্রস করে ফেলেছি। আমরা যে বিষয়গুলো নিয়ে ভাবি বা ভাবা দরকার আমাদের, সেরকম একটি বিষয় নিয়ে আজকের বিতর্ক হবে। তার আগে আমি বলে দিই আসলে আজকে আমাদের সাথে কারা বিতর্ক করছেন। আপনারা যারা দেখছেন আমাদের সাথে দুটি দল রয়েছে। আমরা বিতর্কের স্বার্থে আমার ডানে যারা বসে আছেন, অর্থাৎ আমরা যাদেরকে পক্ষ দল বলে চিন্তা করি বা বিবেচনা করি, তাদেরকে আমরা বলবো সরকারি দল বা গভর্নমেন্ট টিম। এবং আমার বাম পাশে যারা বসে আছেন বিতর্কের স্বার্থে, আমরা তাদেরকে বলবো অপোজিশন টিম বা বিরোধী দল। অর্থাৎ আমরা এবং আপনাদের সবাই হচ্ছেন আজকের আমাদের সংসদ সদস্য হিসেবে অ্যাক্ট করবেন। তার মানে আমরা আমাদের বাংলাদেশের টিভি চ্যানেলে বা যদি কারো ফিজিক্যালি যাবার সৌভাগ্য হয়ে থাকে, আমরা যে সংসদটা দেখি সেরকমই একটা শ্যাডো সংসদ হিসেবে আমরা আজকের এই পুরো মিলনায়তনটাকে চিন্তা করব এবং সেই অনুযায়ী আমরা আজকে বিতর্ক করব। আমার ডানে যারা উপবিষ্ট আছেন অর্থাৎ গভর্নমেন্ট টিমে হয়ে বিতর্ক করবেন, সবার প্রথমে হাসান, তারপরে অন্তু এবং তারপরে শীর্ষ। আমরা একটু গভর্নমেন্ট টিমের জন্য একটা তালি দিতে পারি ছোট করে? অনেক ধন্যবাদ। এবং শব্দ একটু কম হয়েছে, মনে হয় অপোজিশনের জন্য জমায় রেখেছেন, বাট এটা ঠিক না, সবাইকে সমান জোরে তালি দিলেই ভালো হয়। আমার বাম পাশে রয়েছে অপোজিশন টিম অর্থাৎ বিরোধী দল, আছে অপূর্ব, সাকিব এবং প্রান্ত। অনেক ধন্যবাদ। আমরা এখন ফর্মালি বিতর্কটা পরিচালনা করব, আর আমি আপনাদের সামনে আছি আদিব রহমান ইথার। আমি বিতর্ক করতাম, আমারও একটা বড় বিতর্কের ক্যারিয়ার ছিল। এখন আর বিতর্ক করি না, এখন এই জায়গায় জায়গায় গিয়ে বিতর্কের অ্যাডজুডিকেশন করি বা উইকেন্ডে বাসায় শুয়ে কাটাই। যদি সেটা সুযোগ না হয় তাহলে এরকম এখানে এসে আপনাদের সাথে সময় কাটানোর একটা প্রয়াস চালাই। সো আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে এখন সময় এসেছে সংবিধান নতুন করে গড়বার, এবং সেই বিতর্কেরই গভর্নমেন্ট টিম বলবেন এই বিষয়টার পক্ষে এবং অপোজিশন টিম বলবেন এই বিষয়টার বিপক্ষে। এবং একইভাবে বিতর্কের স্বার্থে আমরা এই বিষয়টাকে প্রস্তাব হিসাবে উল্লেখ করব, অর্থাৎ আজকের প্রস্তাব হচ্ছে এখন সময় এসেছে সংবিধান নতুন করে গড়ার। সো এই প্রস্তাবটি উত্থাপন করবার জন্য এবং সকলের সামনে প্রস্তাবটি সংজ্ঞায়ন এবং ব্যাখ্যা করবার জন্য সরকারি দলের প্রথম বক্তা অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী হাসানকে আহ্বান জানাচ্ছি। হাসান। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দানের জন্য। মাননীয় স্পিকার, আপনার অনুমতিক্রমে যে প্রস্তাবটি উত্থাপন করছি সেটি হচ্ছে এই সংসদ মনে করে সময় এসেছে সংবিধানকে নতুন করে গড়ার। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে এটিকে সংজ্ঞায়ন করা। খুব ক্লিয়ারলি যেটি বলতে চাই, সময় এসেছে বলতে আমরা মনে করি 5ই আগস্টের পরবর্তী সময় আমরা যে গণ অভ্যুত্থানটি দেখতে পেয়েছি এবং মানুষের মধ্যে যে বিপ্লবী চেতনাটি আমরা দেখতে পেয়েছি, তার ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এই সরকার ক্ষমতায় থাকাকালীন সময়টাকে আমরা মনে করি একটা উত্তম সময় সংবিধানকে সংস্কার করা কিংবা হচ্ছে নতুন সংবিধান গড়ে তোলার। এখন একটা জিনিস ক্লিয়ার করা দরকার, নতুন সংবিধান গড়ে তোলা মানে কি? আমরা কি সংবিধান নতুন করে পুনর্লিখন করব নাকি সংস্কার করব? এই জায়গাটি আমরা ওপেন রাখতে চাই। আমরা মনে করি সংবিধানের ক্ষেত্রে যদি আমরা প্রয়োজন মনে করি সংবিধানের মৌলিক বিষয়গুলো আমরা চেঞ্জ করতে পারি। আমরা যদি মনে করি সংবিধানকে নতুন করে লিখব সেটিও আমরা করতে পারি। আমরা যদি মনে করি মাননীয় স্পিকার সংবিধানের কিছু জায়গা সংস্কার করা দরকার সেটিও আমরা করতে পারি। এই জায়গাটি উন্মুক্ত রেখে আমরা যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে সংবিধানের আসলে সংস্কার হওয়াটি প্রয়োজন। সংবিধানে এমন কিছু জিনিস অ্যাড হওয়া প্রয়োজন যে জিনিসগুলো আসলে জনবান্ধব করবে এই সংবিধানকে। এখন মাননীয় স্পিকার খুব ক্লিয়ার আমরা আসলে কি করতে চাচ্ছি। প্রথমে বলতে চাচ্ছি যে সময় এসেছে। কেন আমরা মনে করি এখন সময় এসেছে? প্রথম কারণ মাননীয় স্পিকার, আমরা মনে করি বর্তমান সময়ে জনগণ
একটি নতুন রাষ্ট্র গঠন করতে চায় এবং রাষ্ট্রের সংস্কারগুলোর সাথে অনেক বেশি মাননীয় স্পিকার ঐক্যবদ্ধ। সো এরকম ঐক্যবদ্ধ একটা জনগণের যে ঐক্যবদ্ধ হয়ে থাকার যে জায়গাটা, সেটা আমরা অতীতে কখনো দেখতে পাইনি। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যখন বন্যা হয় বাংলাদেশে, তখন সাধারণ জনগণ কিভাবে সেখানে একত্রিত হয়। মাননীয় স্পিকার, আমরা দেখতে পেরেছি যখন বাংলাদেশে একটা ধর্মভিত্তিক ক্ল্যাশ হওয়ার একটা সম্ভাবনা ছিল, সেই সময় সাধারণ মানুষ কিভাবে নিজেদেরকে মাননীয় স্পিকার শক্ত রেখেছে এবং ঐক্যবদ্ধভাবে একটা ধর্মীয় দাঙ্গা থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। মাননীয় স্পিকার, আমরা আর জিনিসটি বলতে চাই সেটি হচ্ছে জুলাই আন্দোলনের যে চেতনাটি রয়েছে সেটি এখনও জনগণের মধ্যে রয়েছে। এবং মাননীয় স্পিকার, আমরা এটিও বলতে চাই বর্তমান সরকার যারা রয়েছে তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে তাদের মধ্যে কিন্তু ক্ষমতা কুক্ষিগত করে রাখার কোনো ইচ্ছাটি নেই মাননীয় স্পিকার। অর্থাৎ আমরা দেখতে পাই বর্তমান সরকার জনগণের মতকেই বেশি প্রাধান্য দিচ্ছে, রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশনে একসাথে বসে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। এবং মাননীয় স্পিকার, তারা বারবার এটি পরিষ্কার করেছে যে তারা আসলে এই দেশে ক্ষমতা কুক্ষিগত করতে চায় না। কেন মাননীয় স্পিকার? একটা রাজনৈতিক দলের ক্ষমতা কুক্ষিগত করতে চাওয়া একটা সংবিধানের সংস্কারের ক্ষেত্রে বড় বাধা হতে পারে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি ৭১ পরবর্তী সময় ৭২-এ যখন একটা সংবিধান গঠন করা হয়, সেই সংবিধান কিন্তু বেশি দিন আমাদেরকে গণতন্ত্র চর্চা করার সুযোগ দেয়নি। সেটাকে সংশোধন করে আমরা দেখেছি কিভাবে স্বৈরশাসন, একনায়ক এবং মাননীয় স্পিকার বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের ক্ষমতা কুক্ষিগত করেছে। যেটা সর্বশেষ আমরা দেখেছি ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত একটা রাজনৈতিক দল বিনা ভোটে অথবা স্বল্প ভোটে অথবা মানুষের উপর শক্তি প্রয়োগ করার মাধ্যমে কিভাবে মাননীয় স্পিকার ক্ষমতাকে টিকিয়ে রেখেছে। সো আমরা মনে করি যেই রাজনৈতিক দলগুলো সবসময় ক্ষমতার জন্য রাজনীতি করেছে, সেই রাজনৈতিক দলগুলো কখনোই মাননীয় স্পিকার জনগণের ম্যান্ডেটকে প্রাধান্য না দিয়ে তারা নিজেদের ম্যান্ডেটকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করে, ক্ষমতা কুক্ষিগত করতে চায়, যেই জিনিসটি বর্তমান সরকারের মধ্যে নেই। অর্থাৎ আমরা ক্লিয়ারলি আপনাকে যেটি দেখাতে চাচ্ছি যে বর্তমান সরকারের সাথে ছাত্র জনতার একটা মাননীয় স্পিকার সমর্থন রয়েছে, সাধারণ নাগরিকের একটি সমর্থন রয়েছে। তার পাশাপাশি মাননীয় স্পিকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমান সময় একটি ব্যালেন্স রয়েছে। ব্যালেন্সটি আসলে কি আপনি খেয়াল করে দেখবেন, যখন কোনো রাজনৈতিক দল যখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তখন তারা তাদের অপোনেন্টদেরকে বা বিরোধীদেরকে সবসময় দমন করার চেষ্টা করে। কিন্তু বর্তমান সময় আপনি খেয়াল করে দেখেন ছোট থেকে বড় সকল রাজনৈতিক দলের কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। অর্থাৎ আমরা যদি বর্তমান সময় সংস্কারটি করতে চাই, সেই সংস্কারের ক্ষেত্রে আমরা সকল রাজনৈতিক দলের হয়তোবা অনেক বেশি বা সমান সুযোগ দেওয়ার একটা প্রয়াস আমরা পাবো। এখন মাননীয় স্পিকার, আরও কিছু জিনিস ক্লিয়ার করা দরকার যে আসলে সংস্কারটি কীভাবে হবে। খুবই সিম্পল মাননীয় স্পিকার, এই সংস্কার করার জন্য সংবিধানের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা গণপরিষদ গঠন করব। যে গণপরিষদের কাজই হবে মাননীয় স্পিকার সংবিধানের কোন কোন জায়গা সংস্কার করা যায়। অলরেডি আমরা একটা সংস্কার কমিশন গঠন করেছি, তারাও মাননীয় স্পিকার কী কী জায়গায় সংস্কার আনা দরকার সেই বিষয়গুলো আগামী কিছু দিনের মধ্যেই আজকে মাননীয় স্পিকার আমাদেরকে জানাবেন। তার পাশাপাশি মাননীয় স্পিকার, আমরা যদি মনে করি সংবিধানে বিভিন্ন এই সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আমরা বসবো এবং মাননীয় স্পিকার যদি প্রয়োজন মনে করি সেক্ষেত্রে হয়তোবা আমরা গণভোটের আয়োজন করতে পারি, যদি আমরা মনে করি যে মৌলিক বিভিন্ন বিষয়ে চেঞ্জ আনা দরকার। সংবিধানে আসলে কী ধরনের চেঞ্জ আসতে পারে? মাননীয় স্পিকার, সংবিধানে অনেক ধরনের চেঞ্জ আসতে পারে। আমরা মাননীয় স্পিকার দেখছি বর্তমান সময় আলোচনা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট একটা আমরা আমাদের সংসদ চাচ্ছি। আবার অনেকের মধ্যে মাননীয় স্পিকার আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সরকারের একজন সরকার প্রধান সর্বোচ্চ কয় মেয়াদি ক্ষমতায় থাকতে পারে, কিংবা মাননীয় স্পিকার ফ্লোর ক্রসিংয়ের মতো যে ব্যাপারগুলো, এই পেপারগুলো আমরা মাননীয় স্পিকার আমাদের প্রয়োজন অনুযায়ী সংযুক্ত করতে পারি। অর্থাৎ সংবিধান সংস্কারের অনেকগুলো জায়গা রয়েছে, যেই সংস্কারটি সাধারণ মানুষ চায়, যেই সংস্কার মাননীয় স্পিকার মানুষের মানবিক যে জায়গাটা রয়েছে সেটি সবচেয়ে বেশি প্রকাশিত হবে। এখন মাননীয় স্পিকার সংবিধান সংস্কার করলে আমরা মনে করি কী ধরনের লাভ আমরা পাবো বর্তমান সরকারের আন্ডারে সংস্কার করলে, সেটা হচ্ছে মাননীয় স্পিকার এই সরকারের সাহায্যে যদি আমরা সংস্কারটি করি সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি দেখবেন ব্যারিস্টার ফুয়াদের মতো মানুষ যিনি এবি পার্টি থেকে কথা বলছেন, আজকে জুনায়েদ সাকির মতো মানুষ কথা বলছেন, আজকে বিএনপি কথা বলছে, আজকে জামাত কথা বলছে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো সবাই যখন সমান কথা বলার সুযোগ পাচ্ছে এবং মাননীয় স্পিকার যে কমিশনগুলো রয়েছে, বর্তমান সরকার যে কমিশনগুলো গঠন করেছে সেই কমিশনগুলো যখন ঠিকমতো কাজ করছে মাননীয় স্পিকার, এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে এই সংবিধান সংস্কার করার জন্য, মানে 15 সেকেন্ড চেয়ে নিচ্ছি, সংবিধান সংস্কার করার জন্য অলরেডি বিভিন্ন ধরনের স্টেপ নিয়েছে। আমরা মনে করি এই সংবিধান সংস্কার মাধ্যমে আমরা একটা জনমাধ্যম সংবিধান গঠন করতে পারবো। পরবর্তীতে আমার বক্তারা আরও ব্যাখ্যা করে যাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। এখন বিরোধী দল স্ট্র্যাটেজিক টাইম হিসেবে 1 মিনিট সময় পাবে যে তাদের বক্তব্য উপস্থাপনের আগে 1 মিনিট। ইন দ্য মিন টাইম আমি বাকি বিতর্ক চলাকালীন যারা প্রবেশ করেছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি এবং আরেকবার মনে করে দিচ্ছি আপনারা সবাই হিসেবে এখানে বাংলাদেশ সংসদের মতো একটি ছায়া সংসদে আছি, যেখানে আপনারা সবাই সংসদ সদস্য হিসেবেই বসে আছেন এবং আমার ডান পাশে আছে গভর্নমেন্ট টিম, আমার বাম পাশে আছে অপোজিশন টিম, যারা আজকে বিতর্ক করছেন একটি সমসাময়িক খুবই
বার্নিং একটি টপিকে, যে টপিকটা হচ্ছে এই সংসদ মনে করে সময় এসেছে বাংলাদেশের সংবিধান নতুন করে গড়বার, এবং সরকারি দলের দাবি হচ্ছে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই আমাদের সংবিধানটা নতুন করে গড়তে হবে, কারণ এখন মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, এখন সবার অ্যাক্টিভ পার্টিসিপেশন রয়েছে, এবং এখনই আসলে জনগণের মতামতটা প্রতিফলিত হচ্ছে। এবং এর এগেনস্টে বিরোধী দল কী বলে সে ব্যাপারে আমরা শুনবো আর 30 সেকেন্ডের মধ্যে। সবাইকে ধন্যবাদ মনোযোগ সহকারে বিতর্কটা দেখবার জন্য, এবং আমরা আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারাও আপনাদের মতামতটা চিন্তা করতে থাকবেন নিজেদের মধ্যে, যে আপনার মনে হয় কি এখনই আসলে সংবিধান সংস্কার করার সময়, নাকি বিরোধী দল যেটা বলতে যাবে কিছুক্ষণের মধ্যে সেটাই আসলে আসল সময়। ধন্যবাদ। আমি আহ্বান জানাচ্ছি বিরোধী দলীয় প্রথম বক্তা অর্থাৎ বিরোধী দলীয় দলনেতা সিফাত জুবায়ের অপূর্ব। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং ধন্যবাদ উপস্থিত সবাইকে। প্রথমত আমি পেশায় একজন গবেষক, সুতরাং তাদের দেয়া যে কোনো ওয়ান লাইনার বা কোনো বিবৃতি বা কোনো ক্লেম আমি সহজে মেনে নিব এমন না। আমাদের একটু ডেটা ড্রিভেন কথাবার্তা বলা লাগবে বা অ্যাকচুয়াল সিনারিও তুলে ধরা লাগবে। প্রথমত তাদের দেয়া যে প্রেমাইজ, যেটার উপর দাঁড়ায় তারা বলছেন যে তারা সংবিধান পরিবর্তন করতে চান, সংস্কার করতে চান, যে শব্দ আপনি ব্যবহার করুন না কেন, এই প্রেমাইজগুলি ভুল। প্রথম কথা, 5ই আগস্টের পর এটা কি সঠিক সময় কিনা এটা নিয়ে একটা অনেক বড় আলোচনা আমি কিছুক্ষণ পর করবো, প্রায় 1-2 মিনিট যাবত আলোচনা করব, কিন্তু বাকিগুলি বলি। তার প্রথম ক্লেম যে এই গভর্নমেন্ট ইজ দি রাইট ওয়ান। মাননীয় স্পিকার, একটা গভর্নমেন্ট বাংলাদেশে একটা অভূতপূর্ব গভর্নমেন্ট, যে গভর্নমেন্টটা আসার পর বলছে আমি 3 থেকে 6 বছর থাকবো, নন ইলেক্টেড গভর্নমেন্ট, কিন্তু স্টিল আপনার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট গভর্নমেন্ট। এটা খুবই একপাক্ষিক একটা কথা, শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসকে হাসান ভাইয়ের পছন্দ এই কারণে হয়তো হতে পারে। 1 2 নাম্বার, সেটা হচ্ছে তিনি এসে বলছেন যে জাতীয় ঐক্য এখন আছে, আমি এখন করতে চাই। ভুল কথা। বন্যার কথা বললেন, আমি নিজে ফেনীর বন্যার সময় মানুষ অনেক সাহায্য করেছে, আই এগ্রি। ময়মনসিংহের বন্যার সময় কি করেছে মানুষ? ইসকনের এই ইস্যুতে দাঙ্গায় মানুষ মেরে ফেলছে, কয়েকদিন আগে রিক্সাওয়ালা মেরে ফেলতেছে, জায়গায় জায়গায় মানুষ মেরে ফেলতেছে, মোহাম্মদপুরের দিকে হাঁটা যাচ্ছে না, এত ধরনের সমস্যা। আর আপনি বিশ্বাস করেন কিনা বাংলাদেশের মানুষের জাতীয় ঐক্য আছে? ভুল ধারণা। মানুষের একটা পারপাস ছিল তখন, শেখ হাসিনাকে গদি থেকে নামানো, চট্টুক পর্যন্ত মানুষ একসাথে ছিল, কিন্তু পরবর্তীতে সবার ডিফারেন্ট স্বার্থ আছে এই জায়গা থেকে তুলে বের করার। এবং এই কারণে আপনি দেখেন সব আলেম ওলামা যাদেরকে দেখলে আপনি ভয় পেতেন আগে, ওই মানুষগুলি জাতীয় ঐক্যের যখন ডাক দেয় তখন ফ্রন্ট সিটে এসে বসে। আমি ভয় পাই এই মানুষগুলি থাকা অবস্থায় যদি সংবিধান সংশোধন করতে হয় এবং তাদেরকে খুশি করতে গিয়ে আমার সংবিধানের যে কোর প্রিন্সিপাল ধর্মনিরপেক্ষতা, এটা বাদ দিয়ে আমি র্যাডিক্যাল হয়ে যাব, এটা আমি কোনোভাবেই চাই না। সুতরাং তাদের যে ক্লেম এগুলি একটাও আমি মানি না। ক্ষমতা কুক্ষিগত করার কোনো রকম ইচ্ছা নাই, ইচ্ছা পোষণ করে না, একদম ভুল কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস এক জায়গায় নেমে এসে প্রথম দিন এয়ারপোর্টে এসে যদি বলে এই কথা যে আমি ক্ষমতা চাই না, যদি আমার কথা পছন্দ না হয় তাই আমি চলে যাব, এই এক লাইনের উপর যদি আপনি বিশ্বাস করেন যে আসলে কারোই ওখানে ক্ষমতা কুক্ষিগত করার কোনো ইচ্ছা নাই, তাহলে আপনি আসিফ নজরুলের হিস্ট্রি জানেন না। সুতরাং এইগুলি জেনে তারপর কথা বলা শুরু করতে হবে। এখন আসেন মাননীয় স্পিকার, পলিসির কথা এখন পর্যন্ত কিছু তারা এক্সপ্লেন করে নাই। গণপরিষদ রেফারেন্ডাম কিভাবে এটা স্যার একটা ইনফরমেশন ছিল, আমি নিব না আসলে, না। হ্যাঁ, সো প্রথমত এগুলি তিনি কোনো কিছু এক্সপ্লেন করে নাই, যেগুলি কিনা আশা করি অন্তু বলবে, বলার পর সাকিব ভাই এগুলি সব কিছু ভেঙে দিয়ে যাবে। কিন্তু আরেকটা কথা, সেটা চলে বলছে যেটা করলে লাভ আছে, কারণ ব্যারিস্টার ফুয়াদের মতন মানুষ কথা বলতে পারে। মানুষ ব্যারিস্টার ফুয়াদের সংবিধান নিয়ে কথা হচ্ছে সংবিধান চলিত ভাষায় লেখা লাগবে, এই ক্লেম মানার জন্য আমি বসে আছি। সংবিধানের মধ্যে আমরা যেটা কিনা টার্গেট রাখি, যেটা কিনা দেশের পরবর্তী দিক নির্দেশনা দিবে, সেটা চলিত ভাষায় হইতে হবে, ব্রিটিশদের মতন ছোট হতে হবে, এই ধরনের ক্লেম দিয়ে আমার কোনো লাভ নাই। যেটা নিয়ে আসলে আমার কথা বলা দরকার, এখন আমরা সেটাতে আসবো। সেটা হচ্ছে আমরা যখন কোনো সংবিধান বা কোনো ধর্মীয় স্ক্রিপচারের কথা বলি, ওখানে দুইটা জিনিস থাকে। সেটা কি? প্রথমত সংবিধান, কনস্টিটিউশন এবং ধর্মীয় স্ক্রিপচারের মধ্যে একটা পার্থক্য আছে, কোনোভাবে ব্লাসফেমি একটা কথা না, আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন। সেটা হচ্ছে একটা দৈব সৃষ্ট, আরেকটা হচ্ছে গড ক্রিয়েটেড, রাইট? কিন্তু দুইটা জিনিস কমন। একটা হচ্ছে কোর প্রিন্সিপাল থাকে, বাইবেলের কোর প্রিন্সিপাল আছে, কুরআন শরীফের কোর প্রিন্সিপাল আছে, ব্রিটিশ কনস্টিটিউশনের কোর প্রিন্সিপাল আছে, আমাদের কনস্টিটিউশনের কোর প্রিন্সিপাল আছে। এরপর পরবর্তী একটা জিনিস, সেটা হচ্ছে টাইমলেস, যত টাইমই যাক এটা রিলেভেন্ট। আমাদের সংবিধান যদি আমাদের কাছে এখন পর্যন্ত রেলেভেন্ট হয়, আমাদের সংবিধানের কোর প্রিন্সিপালগুলি যদি কোয়েশ্চেনেবল না হয়, তাহলে কোনোভাবেই সংবিধানের সংস্কার করার কোনো রকম জায়গা নেই। এবং সংস্কারের জায়গাটা পুরোপুরি ধ্বংসপূর্ণ। আমি সংস্কার একটু করব, বেশি করব, কন্ট্রাডিক্টরি কথাবার্তা, আমি এখান থেকে কোনো ক্লিয়ার আইডিয়া পাই না। সুতরাং সাধারণ যে সকল 16-17টা সংশোধনী দেখেছি, সেটাকে আমরা সংস্কার বলছি না। ঢালাওভাবে যদি সাজানোর কোনো কথা আসে, কোর প্রিন্সিপালের যদি কোয়েশ্চেন করার কোনো জায়গা আসে, সেটাকেই তারা সংস্কার বলছে, সেটা আমরা মেনে বিতর্ক করবো, ঠিক আছে? এখন আসেন, আমাদের যে কোর প্রিন্সিপাল ন্যাশনালিজম, ডেমোক্রেসি, সোশ্যালিজম,
অ্যান্ড সেকুলারিজম, এই 4টা প্রিন্সিপালের কোনোটাকেও কি এই রুমে বসে থাকা কেউ কোয়েশ্চেন করি না, তাহলে কেন আমি সংবিধান পরিবর্তন করবো? 1 2 নাম্বার, সেটা হচ্ছে কি এখন পর্যন্ত এটা রিলেভেন্ট, এখন পর্যন্ত এটা টাইমলেস, এখন পর্যন্ত যেসব চেঞ্জেসগুলি আসছে, জোড়ায় জোড়ায় অ্যামেন্ডমেন্ট আসছে আগের অ্যামেন্ডমেন্টকে ক্যান্সেল করার জন্য, তাহলে আমার কেন আপনার কাছে মনে হয় যে এই সংবিধান এখন আর রিলেভেন্ট না? সুতরাং এই সংবিধান অবশ্যই এখন পর্যন্ত রিলেভেন্ট, তাহলে এটা আমার কাছে চেঞ্জ করার দরকার নেই, বরং কনস্টিটিউশন যত ওল্ড হয় তত বেশি আমরা এটাকে সম্মান দিই। আমাদের দেশের বয়স কত? 40-50 বছর বয়স, কনস্টিটিউশনের বয়স কত? এই কয়েক বছর। এখন পর্যন্ত আমরা নিজেরাই জাতি হিসেবে শিওর না যে আমরা আসলে আদর্শিকভাবে কোথায় দাঁড়িয়ে আছি। তাহলে এখনই আপনি যদি এইরকম একটা দেশ যেখানে বারবার এরকম ক্যান্সেলিং কালচার আসে, যখন কিনা স্বৈরশাসক আসে আগেরটা ফেলে দেয়, যখন আর্মি আসে তখন এর আগের সকল সংশোধনী ফেলে দেয়, এরকম একটা ক্যান্সেলিং কালচার এসে আপনি যদি সংবিধান ভালোভাবে পরিবর্তন করার কালচার শুরু করেন, তাহলে উই আর ইন ফর আ রাইড। আমরা জানি না যে শেষমেশ সংবিধান কমিকে পরিণত হবে কিনা। এরপর পরবর্তীতে ইজ ইট দ্য রাইট টাইম? নো, ইটস নট, ইটস আ ভলাটাইল টাইম। মানুষ মেরে ফেলছে, জাতীয় ঐক্যর নামে কিছু নাই, এখানে সেখানে সব জায়গায় দাঙ্গা হচ্ছে, ইসকন মেরে ফেলছে, আদিবাসীদেরকে দেশ থেকে তাড়াই দেওয়ার কথা বলছে। এরকম সময় এসে, এরকম একটা ভলাটাইল সময় এসে আপনি কখনোই বলতে পারেন না যে আপনি সংবিধান পরিবর্তন করতে চান। এবং আলেমরা ভরে আছে ফার্স্ট রোতে, আমি ভয় পাই এগুলি, র্যাডিক্যাল মানুষজন ভরে আছে। এরপর এর বাইরেও একটা কথা বলি, সেটা হচ্ছে লিখা এই ধরনের সময় এই ধরনের সমস্যাগুলি মোবিলাইজ আরো বেশি হয়, কারণ সবাই মনে করবে আমি যত বেশি লাউড হব, যেহেতু সংবিধান এখন পরিবর্তন হচ্ছে, আমি যত বেশি ফাস্ট ক্রিয়েট করব তত বেশি আমার কথা শোনা হবে কনস্টিটিউশনে, আমার গোত্রের কথা শোনা হবে। তাই দেশে যতটুক দাঙ্গা হাঙ্গামা আমরা আটকায় রাখতে পারছি সেটাও রাখতে পারবো না। সুতরাং আমরা ছোটখাটো অ্যামেন্ডমেন্ট করতে পারি, কিন্তু এই এত বড় ডমিনো ইফেক্টের মধ্যে আমরা কোনোভাবে যেতে পারি না। তাই অবশ্যই বিতর্কটি আমাদের জিজ্ঞাসা। ধন্যবাদ মানুষকে, ধন্যবাদ সবাইকে। যেহেতু আমাদের এখন দেশে ঐক্য নেই এবং যেহেতু আমাদের এই সময়টা আসলে নির্বাচিত সরকার না, তাই আমাদের সংবিধান সংস্কার করার সময় এখন না, রাদার কোনো ইলেক্টেড গভর্নমেন্ট আসার পরে উই ক্যান থিঙ্ক অফ ইট, এরকম একটি বক্তব্য এবং এরকম একটি অবস্থানই আমাদের বিরোধী দল থেকে এসেছে। আমি আপনাদের উপর যেটা বলেছিলাম যে এখন যেহেতু আপনারা জানেন যে গভর্নমেন্ট টিম কী দাবি করছে এবং অপোজিশন টিম কী দাবি করছে, সো আপনারাও একটু নিজেদের মধ্যে ব্রেনস্টর্ম করার চেষ্টা করবেন, যেটা আমিও করছি, যেহেতু আপনারা এখন অ্যাক্টিং পার্লামেন্টারিয়ান সংসদ সদস্য, যে আসলে আপনার কি মনে হয় কোন পাশের কথাটা বেশি গ্রহণযোগ্য আপনার কাছে। এখন আমরা আবার সরকারি দলের দ্বিতীয় বক্তা অর্থাৎ মাননীয় মন্ত্রী অন্তুকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। মাননীয় স্পিকার, সিফাত ভাই যখন এতক্ষণ ধরে বললেন যে কেন ইউনুস আসলে একটা খুবই ভলাটাইল এজেন্ডা নিয়ে এসেছেন এবং কবে সে চলে যাবে এটা নিয়ে নিশ্চিত না, তার তখন এটাও বলা উচিত ছিল তাহলে এই সরকারের চেয়ে কোন সরকারটা তার গণতান্ত্রিক উপায় আগে ভালো ছিল বলে তারা দেখতে পেরেছে। তাদেরকে এটাও দেখানো উচিত ছিল যে তারা কি করে নিশ্চিত যে পরবর্তীতে সংবিধান সংস্কার করার ছাড়া যে সরকারটি ক্ষমতায় আসবে সেই সরকারটি আসলেই একটি সৎ উদ্দেশ্য নিয়ে আসবে, তারা সেটাও দেখাতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ মাননীয় স্পিকার, এখানে দুইটা জিনিস হইতে পারে। প্রথমত, আমরা যদি সংবিধানকে সংস্কার না করি, যদি সেইখানে হচ্ছে এখনো ওই ফাঁকফোকরগুলো রেখে দেয় যেখানে একটা সরকার কিংবা একটা দল ক্ষমতাকে কুক্ষিগত করতে পারে, তখন দুইটা জিনিস হতে পারে। প্রথমত, একটা দুর্বল কোয়ালিশন গভর্নমেন্ট আসতে পারে এবং সেই ক্ষেত্রে কি হতে পারে, সেই ক্ষেত্রে একটা বিপত্তি দেখা দিতে পারে সংসদের মধ্যে, যেখানে আমরা কোনো ঐক্যত আসতে পারবো না। দ্বিতীয়ত আরেকটা ঘটনা ঘটতে পারে, একক সংখ্যাগরিষ্ঠতা একটা দল আসবে যেখানে সে আবারও ওই জিনিসটিকে করবে যেটা আওয়ামী লীগ সরকার করেছিল, অর্থাৎ আবারও আমরা সেই নিরপেক্ষ যে সংস্থা সেই সংস্কারটিকে পাবো না। অর্থাৎ কি করে আপনি একটি দলীয় সরকারের আন্ডারে একটা নিরপেক্ষ সংস্কার পেতে পারেন যেটা একটি ভারসাম্যপূর্ণ সংস্কার, সেটিও তারা বলতে ব্যর্থ হয়েছেন। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, সিফাত ভাই খুবই অদ্ভুত একটা কথা বললেন যে এখন যদি আমরা সংস্কার করি তাহলে এটা একটা র্যাডিক্যালিজমের দিকে নিয়ে যাবে আমাদেরকে, আমরা ধর্মনিরপেক্ষতা দেখতে পারবো না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলুন, যদি কালকে জামায়াতে ইসলাম একটি একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসে কিংবা জামায়াতে ইসলাম যদি কোয়ালিশনেও থাকে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে নিশ্চিত করছেন যে সেখানে র্যাডিক্যালিজম আসবে না? সেখানেও র্যাডিক্যালিজম আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু পার্থক্যটি হচ্ছে যখন আপনি 5 বছরের একটি নির্দিষ্ট সরকার হিসেবে ক্ষমতায় চলে আসবেন, তখন আপনি সরাসরি জামাত ইসলামকে বাধ্য করতে পারবেন না র্যাডিক্যালিজম সরানোর জন্য। কিন্তু বর্তমানে যেহেতু আপনি এই সরকারের সাথে সরাসরি ডিসকাশন করতে পারেন, সরাসরি আপনি প্রেসার গ্রুপ হিসেবে এই সরকারকে চাপ প্রয়োগ করতে পারেন, আপনি চাইলে সেটিকে সংস্কার করতে পারেন, আপনি চাইলে তাদেরকে বাধ্য করতে পারেন ধর্মনিরপেক্ষতাকে অ্যাডাপ্ট করার জন্য, যেটি তাদের পৃথিবীতে সম্ভব নয়।
ধন্যবাদ মাননীয় স্পিকার। এখন আসি আমাদের কথায়। মাননীয় স্পিকার, ওনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কতদিন পর্যন্ত এটা দেখেছেন যে সুপ্রিম কোর্ট বনাম নাগরিকের একটি মামলা হয়েছে, এবং রাষ্ট্র বনাম নাগরিকের একটি মামলা হয়েছে, কিন্তু সেখানে সুপ্রিম কোর্ট নাগরিকের পক্ষে রায় দিয়েছেন? সেটা তাদের বলতে হলে এখন চ্যাটজিপিটি ঘাটতে হবে, এটা কখনো হয় নাই। কারণ আমাদের দেশের সংবিধানে এভিডেন্স অ্যাক্টকে এমনভাবে টুইক করা হয়েছে, আমাদের দেশের সংবিধানে এমনভাবে হরিজন্টাল অ্যাকাউন্টেবিলিটির জায়গাগুলোকে রহিত করা হয়েছে, যেখানে আপনি 5 বছরে যদি নির্বাচিত সরকার হন, এরপরে আপনাকে জবাবদিহি করার আর কোনো জায়গা নাই মাননীয় স্পিকার। আমরা এই জন্যই বলি, আমাদের যদি প্রয়োজন হয় আমরা সরকারের মেয়াদ পরিবর্তন করার আলোচনা করতে পারি, আমাদের যদি প্রয়োজন হয় আমরা সরকারের যে সংসদ রয়েছে সেটিকে কয় কক্ষ বিশিষ্ট করব সেখানে একটি আলোচনা করতে পারি, আমাদের যদি প্রয়োজন হয় আমরা সরকারের যে আমাদের রাইট টু রিকল রয়েছে, যেখানে এমপি যদি তার ম্যান্ডেট পূরণ না করে আমরা 2 বছর পর তাকে আবারও অ্যাকাউন্টেবল করে তার এমপিত্ব বাতিল করতে পারি, সেই ধরনের সংস্কারও করতে পারি। এই জিনিসগুলো ছাড়া আমরা যদি নির্বাচনে প্রবেশ করি, আমরা যদি আসলে একটি সরকার গঠন করি, আমরা আবারও সেই কালো অধ্যায় ফিরে যাব, যেটা হওয়া সম্ভব না। এখন মাননীয় স্পিকার, আমাদের কাছে কি এরকম কোনো উদাহরণ আছে কিনা যে এইরকম সিচুয়েশনে আসলে সংস্কার করা হয়েছে? এরকম অনেক উদাহরণ রয়েছে, দেখতে পারবেন, আপনি দেখতে পারবেন সাউথ আফ্রিকার অ্যাপারথাইডের পর কিভাবে পরবর্তীতে যে অভ্যুত্থানের যে সরকার রয়েছিল তারা কিভাবে এই একটা সংস্কার করেছে সংবিধানে। আমরা দেখি স্পেনে কিভাবে 1978 হয়েছিল, আমরা দেখেছি তিউনিসিয়াতে যখন যে বিপ্লবের পরে একটা গণতান্ত্রিক সরকার আসে, তারা যখন একটা সংবিধান রচনা করে সেই সংবিধানটা ব্যর্থ হয়, পরবর্তীতে আবার আরেকটি বিপ্লব করতে হয়। কারণ কি মাননীয় স্পিকার? এর কারণ হচ্ছে সেই যে রাজনৈতিক দলটি বিপ্লবের পরবর্তীতে আসে তারা আবারও একই কাজ করে, যেই কারণে সেই দীর্ঘস্থায়ী যে পরিবর্তন, সেই পরিবর্তনটি সম্ভব হয়নি। আমরা বিশ্বাস করি এখন যদি আমরা এই জনসংযোগ করি, আমরা যদি আঞ্চলিক প্রতিনিধি নির্ধারণ করি যারা প্রত্যেকটি আইডিওলজিকে রিপ্রেজেন্ট করবে, সেইখানে যেই ধরনের ভারসাম্য আমরা দেখতে পারবো, সেই ভারসাম্যটা আমরা নির্বাচনের পরে হয়তো দেখতে পারবো না মাননীয় স্পিকার। এরপর আসি, সিফাত ভাই আরেকটা কথা বলেন যে দেখুন এখন আমরা রাষ্ট্র হিসেবে অতটা পরিপূর্ণতা পাইনি, আমাদের মাত্র 40 বছর গেল স্বাধীনতার। এইখানে হচ্ছে কথা মাননীয় স্পিকার, যখন আপনি আরো অনেক বছর পার করে ফেলবেন, 100 বছরে চলে যাবেন, তখন আপনার এই ফান্ডামেন্টাল জায়গাগুলো এতটা রিজিড হয়ে যাবে যে আপনি সেগুলোকে আর চাইলেও পরিবর্তন করতে পারবেন না। আমরা দেখেছি 15 বছর আওয়ামী লীগ থাকার কারণে কিভাবে তারা স্বাধীনতাকে এতটা রিজিড বানিয়ে ফেলেছে, কিভাবে তারা ওই চেতনাকে এতটা ফাউন্ডেশনাল করে ফেলেছে যে আমরা ওইটাকে চ্যালেঞ্জ করতে ভয় পেতাম। আপনি যদি এইভাবে আরো ওয়েট করতে থাকেন যে আমি আরো পরিপূর্ণতা নিব, আমি আরো ম্যাচুরিটি লাভ করব, আপনি সেই জায়গায় ওই জিনিসগুলোকে আর চ্যালেঞ্জ করতে পারবেন না, আমরা আবারও আগের জায়গায় ফিরে যাব। তাই মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি যে আমরা এই সরকারের উপর ভিত্তি করে যেই ধরনের প্রেশার গ্রুপ আমরা তৈরি করেছি, আমরা যে ধরনের গণসংযোগের কথা বলছি, সেগুলোর মাধ্যমে আমরা একটি ভারসাম্যপূর্ণ একটি সংস্কারের দিকে এগিয়ে যেতে চাই। এবং তারা বলল যে ওনারা বলছেন না যে একটু সংস্কার করবেন নাকি অনেক বেশি সংস্কার করবেন, এটাই হচ্ছে একটি স্বৈরাচারের চরিত্র। তারা এখনই সিদ্ধান্ত নিতে বলছেন যে আমরা কতটুকু করব, কিন্তু আমরা বলছি কতটুকু সংস্কার করব এটা আমরা জনগণের সাথে আলোচনা করে, জনপ্রতিনিধির সাথে জনসংযোগ করে তারপরে নির্ধারণ করব। জয় বাংলাদেশ। আচ্ছা, আপনারা কোনোভাবেই ভাইবেন না ওরা কিন্তু একজন একজনের শত্রু, হ্যাঁ এরকম না। আসলে বিতর্কটা শেষ করার পরে দেখা যাবে ওরা একসাথেই আড্ডা দিচ্ছে বা একসাথেই কোথাও সময় কাটাতেছে। সো এরকম কিছু না যে আসলে, কিন্তু ওরা আমরা যখন বিতর্ক করি তখন আসলে আমরা এতই আসলে ওন করি বিতর্কটা যে আমার মনে হয় আমি গভর্নমেন্ট, আমি অপোজিশন। আই উইশ যে আসলে এরকম একটা জায়গায় এসে যদি আসলে গভর্নমেন্টের দায়িত্ব পাওয়া যেত। এটা বলার কারণে আবার বিরোধী দল যেন না ভাবে যে আমি ক্ষমতা কুক্ষিগত করতে চাচ্ছি, এরকম কিছুই না আসলে। সো আমরা এখন বিরোধী দলের দ্বিতীয় বক্তা অর্থাৎ বিরোধী দলীয় উপনেতার কাছে চলে যাব তাদের পক্ষের পরবর্তী কিছু আর্গুমেন্ট শুনবার জন্য। এবং অবশ্যই কিপ থিঙ্কিং এবং কিপ ব্রেন স্টর্মিং যে কোন পাশে আসলে আপনার রায়টা যেতে পারে। কারণ এইরকম বিতর্কে যখন বিতর্কটা খুব একদম লেভেল প্লেইং গ্রাউন্ডে হয় এবং খুবই টান হয়, তখন যেটা হয় আমার ক্ষেত্রে, আমি যদি দর্শকের সারিতে থাকি, যখন যে কথা বলতেছে আমার মনে হয় আচ্ছা ওই তো ঠিক বলতেছে, আবার এই পাশে গেলে মনে হয় যে আচ্ছা ওই তো ঠিক বলতেছে। আমি আপনাদের কয়েকজনকে দেখছি যে এই পাশেও মাথা নাড়াইতেছেন, হ্যাঁ এ পাশেও হ্যাঁ। সো তার মানে এটা আসলে হয় আপনাদেরও। সো আমারও সেম জিনিসটা হয়, ওয়ার অন দ্য সেম পেজ, এবং এই পেজেই থাকি। বিতর্ক শেষ করে আমি আপনাদের কাছে আসবো যে আসলে আপনাদের কি মনে হয়। বিরোধী দল, am I audible? আচ্ছা, আমরা মানে এই যে সংবিধান পরিবর্তন নিয়ে যতগুলো কথা এই সাম্প্রতিক সময়েই তো আমরা বিভিন্ন, আমার কথা শোনা যাচ্ছে? সরি,
আরেকবার টাইমটা একটু রিস্টার্ট করার জন্য অনুরোধ করছি। তো যে কথাটি দিয়ে শুরু করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমরা সবাই সংবিধান পরিবর্তন বা এই ধরনের বিষয়গুলো নিয়ে সাম্প্রতিক সময়ে অর্থাৎ খুব বেশি না, গত 2-3 মাস ধরে অনেক বেশি আলোচনা করছি। আমরা ফেসবুকে সবাই একটু ট্রেন্ডি হওয়ার জন্য কার পছন্দের কোন গানটা জাতীয় সঙ্গীত হিসেবে সিলেক্ট করা হলে ভালো হতো এই ধরনের একটা আলোচনায় চলে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে অনিকেত প্রান্তর জাতীয় সঙ্গীত হলে খুব খুশি হতাম, কিন্তু যাই হোক, এই ধরনের একটা সিচুয়েশনে মানে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী যেই পেইসে কথা বলে গেলেন, আমার মনে হয় সবার বোঝার জন্য আপনারা সুনির্দিষ্ট কতগুলো সংস্কারের কথা আমাদের সামনে স্পেসিফাই করে গেলে ভালো হতো। যে আপনি কি সংস্কার চাচ্ছেন? আপনি কি প্রধানমন্ত্রীর ক্ষমতাকে কমাতে চাচ্ছেন, নাকি আপনি জাতীয় সঙ্গীত পরিবর্তন চাচ্ছেন, নাকি আপনি ধর্মনিরপেক্ষতার পরিবর্তন চাচ্ছেন? এই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার না। কেননা কোনো দেশের সংবিধানই তো একদমই পরিবর্তন করা যাবে না এই নিয়ম কিন্তু নেই কোথাও। হ্যাঁ, যেমন ইউএস এর সংবিধান পরিবর্তন অনেক জটিল একটা বিষয়, আবার বাংলাদেশেরটা আমরা দেখেছি এই পর্যন্ত আমরা অলরেডি 17 বার পরিবর্তন করে সংস্কার করে ফেলেছি। সুতরাং সংস্কারের সুযোগ সব সময়ই ছিল এবং প্রত্যেকটা দল, প্রত্যেকটা ক্ষমতায় থাকা মানুষ সবসময় চেষ্টা করেছে এই সংবিধানের সংস্কারকে নিজের মতো করে ব্যবহার করার জন্য। সুতরাং আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন এখন? ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেই কি সে তার নিজের সুবিধার জন্য সে তার ক্ষমতাকে লঙ্গার করার জন্য সংবিধানকে পরিবর্তন করতে পারে বা ওই ধরনের পরিবর্তন করতে পারে? সেটাকে কি আপনি সাপোর্ট করছেন? তাহলে তো ভাই এখানে শুরুতেই বলা উচিত যে না, এই ধরনের বিষয় আমরা সাপোর্ট করি না। বা ধরেন একটা নির্বাচনের পর বিএনপি বা জামায়াত সরকার বা আওয়ামী লীগ এখনো অনুমতি পায়নি নির্বাচনে অংশগ্রহণ করার মতো কোনো সুযোগও দেখছি না আমরা। যদি ধরেন আবারও আওয়ামী লীগে আসে, তো একই ঘটনার পুনরাবৃত্তিগুলো কি হবে না? আপনি যদি এটা একটা কালচার তৈরি করে ফেলেন এখনই, যেমন ধরেন আপনি এখন কতটা ভোলাটাইল টাইমে আছেন দেখেন, আমাদের অ্যাটর্নি জেনারেলের মতো একটা গুরুত্বপূর্ণ মানুষ, সে বলছে বাংলাদেশের 97% মানুষ মুসলমান, সুতরাং ধর্মনিরপেক্ষতা শব্দটা রাখার দরকার নাই সংবিধানে। অ্যাটর্নি জেনারেল যদি এটা বলে, তাহলে তো আপনি খুব স্বাভাবিকভাবেই যদি অন্য ধর্মের মানুষ হয়ে থাকেন, আপনি এই দেশে নিজেকে ওন করবেন না, বিলং করবেন না। তো এই ধরনের তার আপনি দেখেন যে আমাদের দেশের পরিস্থিতিটা কতটা সেনসিটিভ, যে এমন জায়গায় এমন গুরুত্বপূর্ণ পজিশনে এমন মানুষ রয়েছে যারা চাইলেই জনমতকে ম্যানিপুলেট করতে পারে, যারা চাইলেই লেজিসলেটিভ যে কোনো প্রসিডিওরকে কন্ট্রোল করতে পারে বা ম্যানিপুলেট করতে পারে। এবং এই রকম পরিস্থিতিতে আমার মনে হয় যে এটা মোটেই কোনো ভালো সময় না আসলে সংবিধানকে সংস্কার বা নতুন করে গড়ে তোলার। আচ্ছা, তারপরে সংবিধান কি চাইলেই নতুন করে লেখা যায় কিনা এই প্রশ্নের উত্তরটাও দরকার ছিল। কেননা ধরেন যে সংস্কার করার সুযোগ তো আছেই। এখন আসলে কিন্তু গত কয়েকদিন ধরে যত রকমের পলিসি প্ল্যাটফর্মে কথা হচ্ছে, সেই কথাগুলো হচ্ছে যে আমরা নতুন করে সংবিধান তৈরি করতে চাই কিনা। নতুন করে অ্যাজ ইন কিরকম, যে আমাদের যেই 4টি মূলনীতি ছিল, 5 মিনিটের স্পিচ আর কি প্রশ্নই বসিস প্লিজ। তো আপনি আমাদের যেই 72-এর সংবিধানটি সেটি খেয়াল করেন, সেই সংবিধানটি কারা তৈরি করেছিল? ধরে নিলাম যে নতুন গঠিত সরকার, হ্যাঁ, বাংলাদেশ গঠিত হওয়ার পরে যারা ক্ষমতায় এসেছে। তা আমার কথা হচ্ছে 1970-এ সেই মানুষগুলাই তো নির্বাচন করে তারা গিয়ে জয়লাভ করে এবং বিপুল ভোটে জয়লাভ করে। পুরো পাকিস্তানের ক্ষমতা যাদের পাওয়ার কথা ছিল, তারা কিন্তু সংবিধান পরিবর্তন করতে পারে নাই, তারা নতুন করে সংবিধান লেখে নাই। তারা প্রথমে স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি করেছে, তারপরে তারা এক দেশ স্বাধীন হওয়ার পরে নতুন একটা সংবিধান রচনা করার ক্ষেত্রে চলেছে। আমাদের দেশে কি এরকম কোনো ইসলামিস্ট রেভলিউশন হয়েছে, বা আমাদের দেশে কি কোনো কমিউনিস্ট রেভলিউশন হয়েছে যে আমরা পুরোপুরি আমাদের দেশের যেই যেই সামষ্টিক চরিত্র বা শাসন ব্যবস্থার যেই চরিত্র সেটি আমরা পরিবর্তন করতে চাই, এমন কি কোনো পরিস্থিতি হয়েছে? আমার মনে হয় না। বরঞ্চ জুলাই বিপ্লবের বা জুলাই রেনেসাঁ আমরা যেটা বলছি, সেটাকে কিছু মানুষ চাইছে যে 71 এবং 24-কে একটি মুখোমুখি অবস্থায়
ফেলে দিতে। আমার মনে হয় এই মুহূর্তে আপনি সংবিধানকে নতুন করে গড়ে তুলতে গেলে এই বিষয়টাকে আরো উস্কে দেওয়া হবে। আপনি তখন মানে মানুষজনের মধ্যে এই ধারণাটা আরো প্রবলভাবে করে দিতে পারবেন যে না মানে ৭১কে আমরা মানি না, বা মুক্তিযুদ্ধকে আমরা একটু মানে কম গ্লোরিফাই করতে চাই, ২৪কে আমরা সেটার চেয়ে মানে একটা মুখোমুখি অবস্থানে, বিরোধী অবস্থানে তো নিয়ে আসতে চাই। আমার মনে হয় এই জায়গাটা আরো বেশি বেড়ে যাবে, এই সুযোগটা আরো বেশি বেড়ে যাবে যদি আপনি এখন এই ধরনের রিস্কি মুভমেন্ট নেন। তারপরে লক্ষ্য করুন, আমরা মানে বাক স্বাধীনতার কথা, আচ্ছা সংবিধান পরিবর্তনের এই কথাটি দিয়েই শেষ করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল যে হ্যাঁ আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়েছিল, এই জিনিসটার জন্য সংবিধানের এই পরিবর্তনটা খুব বেশি মানে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সেটাও কিছুদিন আগেই হাইকোর্টের রায়ে অবৈধ ঘোষণা করা হয়েছে। পঞ্চদশ সংশোধনী যেটা ছিল সেটা অবৈধ ঘোষণা করা হয়েছে। সুতরাং এখন এমন মেজর কি সমস্যা আপনারা, সেটা এখনো আমরা যেহেতু পাইনি, আমার মনে হয় যে অলরেডি যে আলোচনা হয়েছে সেখানে তেমন কোনো সংস্কারের প্রয়োজন নেই। ধন্যবাদ, বা নতুন করে গড়ে তোলার প্রয়োজন নেই সংবিধান। ধন্যবাদ। ধন্যবাদ বিরোধী দলীয় উপনেতা সাকিবকে। যখন আপনারা চিন্তা করছেন যে আসলে কোন পাশের বক্তব্যটা বেশি গ্রহণযোগ্য, তখন জাস্ট এ সাজেশন, সেটা হচ্ছে ধরেন আমাদের প্রত্যেকের নিজেদের একটা বিলিফ সিস্টেম আছে। যেমন আমি আসলে চাই এখনই সময়, অথবা আমি আসলে চাই পরবর্তী সরকারি সময়। ফর দ্য টাইম বিং এই ১ ঘন্টার জন্য আপনারা সেই নিজস্ব বিলিফ সিস্টেমটার যে সার্কেলটা, সেই সার্কেলটার এক স্টেপ বাইরে চলে যান। যে অর্থাৎ আমার যে বিলিফ সিস্টেম, সেই বিলিফ সিস্টেমটার বাইরে গিয়ে আমি একটু উপর থেকে বার্ডস আই ভিউ থেকে দেখি আসলে দুই দল কি বলতেছে। তখন যেটা হবে, আপনি আপনার বিলিফ সিস্টেমকে দিয়ে প্রভোকড হবেন না। মানে আমি কি বোঝাতে পারছি রাইট? আপনাদেরকে পারলেও আপনাদের রেসপন্স এখন নিতে পারতেছি না। তো আমি আমার মনে হয় আপনাকে বোঝাতে পারছি, যাতে আপনি যখন বিতর্কটা শেষে আপনি আপনার রায়টা চিন্তা করবেন আসলে কোন পাশটা আপনার মনে হয় বেশি যুক্তিযুক্ত, তখন যাতে আপনার থট প্রসেসটা আপনার সিদ্ধান্তকে বায়াসড না করে দেয়। এই কারণে একদম নিউট্রাল গ্রাউন্ড থেকে আমরা চেষ্টা করব যে আসলে বিতর্কটা কোন দিকে যাচ্ছে সেটা চিন্তা করবার জন্য। বিরোধী দলকে ধন্যবাদ। আবার চলে যাব সরকারি দলের কাছে। সরকারি দলীয় সংসদ সদস্য শীর্ষক। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? একটু অডিয়েন্স বললেন। আচ্ছা, প্রশ্ন এই পর্যন্ত তো উনারা করেন নাই আমাদেরকে, সো নিশ্চিত না করবেন কিনা তাও একটা নেওয়ার চেষ্টা করব, যদি থাকে বললেন। শুরু করছি। ৩, ২, ১। বিরোধী পক্ষ বিতর্কটা করতে পারে নাই কারণ তারা আমাদের কাছ থেকে আশাই করছিল আমরা এই আলোচনায় যাব যে সম্পূর্ণরূপে সংবিধান পাল্টিয়ে নতুন সংবিধান নিয়ে নতুন সংবিধানের দিকে যাওয়া উচিত কিনা। সেই জায়গাটা অবশ্যই আমরা বিতর্কের দিক থেকে অধিকার রাখি যে কোন আলোচনায় যাব আমরা সেটি ঠিক করার, কিন্তু যেহেতু আমার বন্ধু অপূর্ব কষ্ট পাচ্ছে আমরা এই আলোচনা না করায়, সেই জায়গাটা থেকে শুরু করি। অপূর্বর কথা ছিল যে কোর টেনেন্টস যদি ঠিক থাকে, আমাদের যে ফাউন্ডেশনস আছে 4টা সংবিধানে, সেটা যদি ঠিক থাকে তাহলে সংবিধান চেঞ্জ করার কি দরকার। কোর টেনেন্ট যে 4টা ঠিক করা হয়েছিল 1972 সালে, আমাকে আপনাকে প্রশ্ন করা হয়েছিল 72-এর নির্বাচনে কিভাবে ভোট চুরি হয়েছে, কিভাবে আওয়ামী লীগ জোর করে সম্পূর্ণ দেশে নির্বাচন একা করেছে, 300টির মধ্যে 299টি আসন নিয়েছে এবং তাদের মত মতো সংবিধান তৈরি করেছে, সেটা আমরা সবাই জানি। কাজেই এই 4টি যে আমার রাষ্ট্রের ফাউন্ডেশন হবে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার কথা যে আমরা বলবো, সেই সিদ্ধান্তটা কখনো আমাকে আপনাকে জিজ্ঞেস করে নেওয়া হয়ই নাই। আমরা যদি আমূল পরিবর্তনও করতে চাই, আমরা মনে করি এই টেনেন্টগুলোকেও প্রশ্ন করা যায়, কারণ এই টেনেন্ট কি হবে, রাষ্ট্র কি বলবে না বলবে, সেইটা ঠিক করার অধিকার আমার আপনার নাগরিক হিসেবে আছে। এবং এই 4টা টেনেন্ট যদি এত কোয়েশ্চেনেবলি মানে এত আনকোয়েশ্চেনেবল হতো, কেউ সবাই যদি এটাকে বিশ্বাস করতো, তাহলে এই আলোচনাটা উঠেই আসে কেন আজকে যে আমাদের সংবিধান পরিবর্তন করা দরকার। উঠে আসে কারণ সমগ্র দেশের মানুষ বিশ্বাস করতে শিখেনি যে এই 4টি তারা চায়। কাজে আমরা জনগণকে সেই সুযোগটা দিতে চাই প্রথমবারের মতো, যে জনগণই এটি ঠিক করবে যে কি হবে না হবে। জনগণের কাছে যাব, আমরা গণসংযোগ করব, আমরা সমাবেশ করব, জনগণ ঠিক করবে তারা কি চায়। তারা আমাদেরকে বারবার অদ্ভুত প্রশ্ন করলেন যে আমরা কি চাই কি,
যে 24 আর 71-কে মুখোমুখি দাঁড় করাতে। আমরা কি চাই কিনা সবকিছু পাল্টে ফেলতে? আমরা কি চাই সেটা নিয়ে তো প্রশ্নই না। আমাদের মডেলটা চিন্তা করেন, আমরা বলেছি জনগণ কি চায় সেইটা হবে। জনগণ যদি আমূল চারটি পাল্টাতে না চায়, জনগণ যদি শুধু চায় যে এই চারটি টেনেন্ট ঠিক রেখে ছোট সংস্কার করবে, জনগণ করবে। আমরা অধিকারটা তো তাদেরকে দিব। জনগণ যদি মনে করে সম্পূর্ণ চেঞ্জের দরকার, আমরা সেই চেঞ্জটি করব। কিন্তু তারা যেটি চায় সেটি হচ্ছে জনগণকে কোনো ধরনের সুযোগই দিতে চায় না এই পরিবর্তন করার। আমরা মনে করি এই সুযোগটি থাকা দরকার, এই লেজিটিমেসিটি আমাদের অর্জন করা দরকার সংবিধানের জন্য, যে সুযোগ আমরা এই পর্যন্ত দিইনি। তারা কি বললেন? তারা বললেন, 4 মিনিটে নিব সাকিব ভাই। তারা বললেন দেশ তো অনেক ভলেটাইল, দেখেন এত গন্ডগোল হচ্ছে, এই গন্ডগোল হচ্ছে, সেই গন্ডগোল হচ্ছে। চিন্তা করে দেখুন, শ্রীলঙ্কার মতো, যাদেরকে আমরা বলি সভ্য দেশ, শ্রীলঙ্কার মতো দেশে যখন সরকার উৎখাত হয়েছে, ওদের প্রেসিডেন্সিয়াল প্যালেস খালি করতে লেগেছে 16 দিন। আমাদের মানুষজন একদিনের মধ্যে গণভবন থেকে বের হয়ে এসেছে। আমাদের মানুষজন গণভবনে যে লুট হয়েছে সেগুলো ফিরিয়ে দিয়েছে। তারা বলছেন যে দেশে অনেক ভায়োলেন্স হচ্ছে। তারা কি ভুলে যাচ্ছেন যে আমরা মানে হিন্দুদের উৎসবের সময়, পূজার সময় সবাই যে মন্দির গাইড দিয়েছি? আমি আমার বন্ধু সিফাত জোবায়ের নিজে এসে এই রমনার কালী মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম 5ই অগাস্টের পর, যাতে কোনো সমস্যা না হয়। সেই রকম দেশে তারা এই প্রশ্ন করে। তারা কি ভুলে যান যে অন্যান্য দেশে ইভেন 75-এর পরে 72 থেকে 75-এর মধ্যে আমরা অজস্র খুন খারাপি দেখেছি। 75 পরবর্তী 3 মাসে গণ অভ্যুত্থানের পরে আমরা 4-5টা কু দেখেছি। গত 6 মাসে আমরা কিচ্ছু দেখি নাই। তার মানে মানুষ অনেক স্টেবল, তার মানে মানুষ শান্তি চায়। মানুষ লুটতরাজ করছে, খুন খারাপি হচ্ছে, কিছুটা কেওস থাকবে, কিন্তু ইন জেনারেল বাংলাদেশের মানুষ একসাথে আছে বলেই কোনো ধরনের দাঙ্গা লাগেনি। ইন জেনারেল মানুষ ভালো চায় বলেই আসলে আমাদের দেশে এখনো হিন্দুরা সেই প্রোটেক্টেড ফিল করে। তার মানে এটি বেস্ট সময়। তাহলে শেষ আলাপে আসবো, তার আগে সাকিব ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে মানে মানুষ কি চায় ওইটার উপরেই যদি মানে নির্ধারণ করেন আপনি। ধরেন কথার কথা, এখন একটা জনমত করা হলো যেখানে দেখা গেল যে 80% মানুষ চাচ্ছে যে বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হবে যেখানে কোনো নারী ক্ষমতায়ন থাকবে না, মানে ইসলামে মানে নারীদের লিডারশিপকে মানা হয় না। তো আপনি এটাকে কিভাবে দেখেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমার মনে হয় না বাংলাদেশের কেউ বিশ্বাস করে, এখানে কেউ বিশ্বাস করে বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে 80% মানুষ চায় মেয়েদের কোনো অধিকার থাকবে না, মেয়েদেরকে কোনো স্কুলে পাঠাবো না। আপনি গ্রামে দেখেন, গ্রামের প্রাইমারি স্কুলগুলিতে মেয়ের সংখ্যা বেশি ছেলেদের চাইতে। বাংলাদেশের মানুষ এটা বিশ্বাসই করে না। যদি তারা এটা মনে করেন বাংলাদেশকে তারা ছোট করছেন, প্রথম কথা। কিন্তু দ্বিতীয় কথা, যদি জনগণ চায়, আমরা তো শুধুমাত্র যা চায় সব দিব না। আমরা কি বলেছি, মডেলটা কি? আমরা গ্রামে গ্রামে যাব, আমরা ক্যাম্পেইন করব, আমরা মানুষের সাথে আলোচনা করব, আমরা সব ধরনের স্টেক হোল্ডারদের দেখবো, যেখানে পলিটিক্যাল পার্টিরা থাকবে, যেখানে জনগণ থাকবে, এবং সবার কোয়ালিশনে একটা সুন্দর সংবিধান গড়ে উঠবে। কেন এইটা ভালো? কেননা তারা যে বলছেন যে এই গভর্নমেন্ট তো ইলেক্টেড না, একসাথে থাকবে না। যদি এই গভর্নমেন্ট কুক্ষিগত করতে চায়ও ক্ষমতা, এখন সব দেশের নাগরিক একত্রিত আছে, ছাত্র শক্তি আছে যারা প্রশ্ন করতে পারে, পলিটিক্যাল পার্টিরা আছে যারা নিজেদের এজেন্ডা চায়, ম্যাস মিডিয়া আছে যারা স্বাধীন। এই ধরনের কোনো সিচুয়েশন একটা গণতান্ত্রিক একটা রাজনৈতিক দলের আন্ডারে যখন আমরা থাকি তখন আমরা পাই না। একটা রাজনৈতিক দল যে কিনা জানে যে 66%-এর বেশি যদি আসন পায় তারা চাইলেই সংবিধান পাল্টাতে পারবে, সে কেন নিজের হাত থেকে এই অধিকারটা কেড়ে নেবে? তার তো সেই ইনসেন্টিভ নাই। কিন্তু এই মুহূর্তে এমন একটা সময় যেখানে এই গভর্নমেন্ট তারাও চেঞ্জগুলো নিয়ে আসতে পারে, মানুষজনও আছে ইনভলভ, মানুষজন এখন খবর রাখছে, গণমাধ্যমের স্বাধীনতা আছে যারা এই বিষয়গুলোকে প্রশ্ন করতে পারে। সব মিলিয়ে আমরা একটা ভালো অবস্থানে আছি। আমরা মনে করি এখনই সময় নতুন সংবিধানের, সেই সংবিধানের পরিবর্তনগুলো জনগণ যা চায়, যেভাবে চায় সেভাবেই হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সরকার দলীয় সকল সদস্য শীর্ষকে। আপনারা যারা বিতর্কের মাঝখানে এসেছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ বিতর্কটা উপভোগ করবার জন্য। আমরা 3 ভাগের 2 ভাগ বিতর্ক অলমোস্ট দেখে ফেলেছি, আরও কিছু চমৎকার বক্তব্য বাকি রয়েছে। আপনাদেরকে জানাতে চাই এটা একটা সংসদীয় স্টাইলের বিতর্ক হচ্ছে যারা পরে এসেছেন, এবং এখানে গভর্নমেন্ট টিমের দাবি হচ্ছে যে আমরা এই অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের আমলেই আমরা আসলে কোনো একটা চেঞ্জ দেখতে চাই সংবিধানে, যেহেতু এখনই আসলে পারফেক্ট সময়, এবং কেন পারফেক্ট সময় তার ব্যাখ্যাতেই তারা তাদের আর্গুমেন্ট তুলে ধরছেন। এবং আমাদের বিরোধী দলের দাবি হচ্ছে না, মানে ঠিক আছে আমি বুঝলাম সবই ভালো চলতেছে, কিন্তু এই রকম একটা আনসার্টেন এবং অনির্বাচিত সরকারের আমলে আসলে সংবিধানটা বদলানোর সময় না, রাদার যখন নির্বাচিত সরকার আসবে তখনই আসলে সংবিধানটা চেঞ্জ করতে হবে যদি আদৌ করা লাগে।
সো এরকম একটি পর্যায়ে আমরা এখন বিরোধী দলের শেষ বক্তা, গঠনমূলক পর্বের শেষ বক্তা অর্থাৎ সংসদ সদস্য প্রান্তর কাছে চলে যাব। প্রান্ত। মাননীয় স্পিকার, আমাকে শোনা যাচ্ছে সম্ভবত। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকে মহান সংসদে ফ্লোর প্রদান করার জন্য। আজকের এই সংসদে যে প্রস্তাবটা ছিল এরকম যে এই সংসদ মনে করে নতুন করে সংবিধান গড়ার সময় এসেছে। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল বিলিভ করে যে সংবিধানের সংস্কার বলেন, সংবিধানের নতুন করে তৈরি করা বলেন, যাই বলেন, এই জিনিসগুলো দরকার, কারণ সময়ের সাথে সাথে তাল মিলাতে হবে। এই যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের ক্ষেত্রে তাল মিলাতে হবে এবং এই বিপ্লবের পরিস্ফুটন থাকতে হবে এই বিপ্লবের যে আদর্শ। মাননীয় স্পিকার, আমরা মনে করি একটা সংবিধান হচ্ছে একটা দেশের জন্য গাইড বই। এই সংবিধানের যে নিয়ম লেখা আছে, একটা দেশ কিভাবে চিন্তা করবে, একটা রাষ্ট্র কিভাবে তার সকল জনগণের জন্য কিভাবে ভাববে, এটার পুরোটাই প্রতিফলিত হয় একটি সংবিধানের মাধ্যমে। সুতরাং এই জায়গাতে ওনারা বিশ্বাস করেন যে আগের কোনো সংবিধানেই গণমানুষের কথা শোনা হয়নি, এই সংবিধানে ওনারা গণমানুষের কথা শুনবেন, গণমত নিবেন, গণভোটের হয়তো বা আয়োজন করতে পারেন। মাননীয় স্পিকার, আমরা মনে করি যে সংবিধানের মতো বিষয়গুলোতে গণমত অথবা জনগণ আসলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। কেন মাননীয় স্পিকার? এবার আসি কেন। কারণ গণমতের কাছে যদি আপনি যান, জনগণের কাছে যদি যান, তাহলে সমস্যাটা কোথায়? সেটা হচ্ছে জনগণ যেই জিনিসটা সবচেয়ে বেশি হিট, যেই জিনিসটা সবচেয়ে বেশি পপুলার, সেই জিনিসটাকেই সবসময় সাপোর্ট করে। যেমন আপনি এই জিনিসটা দেখেন যে গত 15 বছর ধরে এদেশে গণতন্ত্র ছিল না, কিন্তু জনগণ কি রাস্তায় নেমেছিল? নামেনি। যখন এই পুরো কোটা আন্দোলনের এই আন্দোলনটিকে যখন হচ্ছে ছাত্রদেরকে নির্বিচারে হত্যা করা হলো, ওই ব্লাড শেড দেখে তখন জনগণ নেমেছিল। এর ফলশ্রুতিতেও কি হয়েছে? পরবর্তীতে দেখা গেছে 24-এর গণঅভ্যুত্থানের পরে প্রত্যেকেই তাদের নিজেদের মতো করে অধিকার চায়, নিজেদের মতো করে দাবি দেওয়া চায়, তারা চাইলেই রাস্তাঘাটে অনশন করছে, তারা চাইলেই দেশের নিরাপত্তার অবস্থা বিঘ্নিত করছে। কেন মাননীয় স্পিকার? কারণ সবসময় জনগণ পপুলারিটি চায়, সবসময় জনগণ হিট চায়। যখন আপনি জনগণের কাছে বলবেন যে এই মুহূর্তে বাংলাদেশে নতুন করে সংবিধান করার সময় এসেছে, জনগণ বলবে হ্যাঁ এটাই ঠিক, এটাই করতে হবে। কিন্তু আপনি ওই জনগণকে সাইডে নিয়ে জিজ্ঞেস করেন আসলে কি ধরনের পরিবর্তন চান, আপনি কি ধরনের পরিবর্তনের কথা চিন্তা করছেন, জনগণ মাননীয় স্পিকার বলতে পারবে না। তখন জনগণ বলবে রাজনৈতিক দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুসারেই হবে। তার মানে ওনাদের যেই পুরো সিনারিওতে জনগণের জনমতের প্রতিফলন ঘটবে নতুন সংবিধানে, এই আশাটা মাননীয় স্পিকার এই সংসদে করা যায় না। অন্তু। আচ্ছা, আপনি তো বললেন আসলে সংবিধানের কোনো কিছু আসলে জনগণ বুঝে না, জনগণ এখানে সেরকম কোনো ভূমিকা পালন করতে পারবে না। তাহলে কোন মানুষটা আমার দেশের জন্য সবচেয়ে ভালো ভূমিকা পালন করবে, তার ব্যাকগ্রাউন্ড কি, এই অ্যানালিসিসও বাংলাদেশের সাধারণ জনগণ জানে না। তাহলে গণতন্ত্র থাকারই দরকার কি? মাননীয় স্পিকার, জনগণ সংবিধানের মতো এত টেকনিক্যাল জিনিস বুঝবে এরকম জনগণ যদি আপনার বাংলাদেশে আছে, এভাবে চিন্তা করে আপনি বাংলাদেশ চালান, তাহলে ওই যে গণ অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে যে পুলিশের সংস্কার করা যায় নাই, নিরাপত্তা ব্যবস্থা যে এখনো ঠিক করা যায় নাই, বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা যে এখনো নিশ্চিত করা যায় নাই, সবগুলোই উদাহরণ হচ্ছে এইটাই যে জনগণ আসলে সব বিষয়ে স্পেশালাইজড হয় না। মানে আমরা কি বলেছি? আমরা বলেছি সংবিধানের মতো যে স্পেশালাইজেশন, সেই স্পেশালাইজেশনের ক্ষেত্রে আপনি গণমানুষের কথা শুনতে পারবেন না। মাননীয় স্পিকার, এই মুহূর্তে আপনি একটা গণভোট করেন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে প্রিয় অথবা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বাংলাদেশিকে সবাই বলবে ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু মাননীয় স্পিকার, আপনি একজনকে, একটা জনগণকে চাপায়া আপনি সুন্দর মতো জিজ্ঞেস করেন যে আসলে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে আসলে শ্রেষ্ঠ বললেন, কেন শ্রেষ্ঠ বললেন? ও বলবে নোবেল পেয়েছে। কি বিষয়ে নোবেল পেয়েছে, কেন পেয়েছে, আসলে করেছেন, এগুলোর কোনো কিছুরই উত্তর গণমানুষের কাছে থাকে না। অর্থাৎ যে জনগণের চাহিদার প্রতিফলনের কথা বলছেন সেইটা মাননীয় স্পিকার সংবিধানে কখনো আসবে না। মানে আর কোনো পয়েন্ট নিব না। আপনি তাহলে কখন আসবে অথবা কিভাবে আসতে পারে? জনগণ যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার সংবিধান নতুন করে গড়ার ক্ষেত্রেও যেটা দরকার, সেটা হচ্ছে বাংলাদেশের যে অন্যান্য যে বাংলাদেশের যে সরকারি যে কাঠামোগুলো রয়েছে, যেই অফিসগুলো রয়েছে, সেই অফিসগুলোকে স্বাধীনতা দেওয়া, পূর্ণ স্বাধীন করা দরকার। নির্বাচন বিভাগের পুনরুদ্ধার দরকার, যেই পুনরুদ্ধারের জন্য সংস্কার চাইতে পারেন এবং সেই সংস্কার হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের যেই জিনিসটা বলা হয়েছিল সেটা অনুচ্ছেদটাই বাতিল করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমরা মনে করি কি, আমরা মনে করি হচ্ছে যখন কিনা নতুন করে সংবিধান গড়ার কথা বলা হয়েছে, তখনই রাজনৈতিক দলগুলো তাদের ক্ষমতার অপব্যবহার করেছে। কিভাবে? আপনি হুগো চ্যাভেজের কথা চিন্তা করেন। সে ভেনেজুয়েলাতে 1999 সালে সংবিধান পরিবর্তন করলো এবং পরিবর্তন করে বলল যে প্রেসিডেন্টের ক্ষমতা মেয়াদকাল বাড়াতে হবে। সে মেয়াদকাল বাড়ালো এবং পুনর্নির্বাচনের সুযোগ থাকবে। পরবর্তীতে সে আবার হচ্ছে
জানি এই সংবিধান পরিবর্তন করলো, এবং ওই সংবিধানও কিন্তু সে গণভোটের মাধ্যমে করেছে, পরবর্তীতেও গণভোটের মাধ্যমে করলো, যখন সে আগের প্রেসিডেন্টদের যে মেয়াদকালীন সময় ছিল সেই সময়কে বাতিল করে দিল এবং পুনরায় 20 বছর ভেনেজুয়েলাতে সে থাকলো। এর ফলাফলটা কি? এর ফলাফলটা হচ্ছে যখনই যে দলগুলো রয়েছে সেই দলগুলো চেয়েছে যে তাদের যে স্বার্থ, সেই স্বার্থ সবসময় প্রতিফলিত হোক। আপনি নেপালের কথা চিন্তা করেন, নেপাল 2008 থেকে চেষ্টা করছে নতুন করে সংবিধান গড়ে তোলার, পারেনি। 2 বার তাদের গণপরিষদ ফেইল হয়েছে। কেন গণপরিষদ ফেইল হয়েছে? কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলেরই বক্তব্য ছিল যে আমার যেই দলের জন্য যে রাজনীতি, আমার যে রাজনৈতিক স্বার্থ, আমার যে জাতীয় স্বার্থ, সেই স্বার্থকে সংবিধানে কখনো অ্যাড্রেস করা হয়নি। তার মানে কি? তার মানে হচ্ছে মাননীয় স্পিকার, সংবিধানে কি সবসময় গণমানুষের কথা প্রতিফলিত হয়? হয় না মাননীয় স্পিকার। কি এই কারণেই সংবিধানকে একটা রাষ্ট্রের জন্য গাইড বই ধরা হয়। এই কারণে এই গাইড বুক 20 বছর পরেও কোনো জাতীয় সংকট হলে সেই সংকটের প্রতিফলন করে। যেহেতু মাননীয় স্পিকার আমরা বিশ্বাস করি 71-এর পরবর্তীতে আমরা বাংলাদেশে যে সংবিধান তৈরি করেছি সেই সংবিধান আমাদের জাতীয় চেতনা, জাতীয় স্বার্থের সাথে সম্পর্কিত, সেই জায়গাতে নতুন করে গড়ে তোলার অথবা ম্যাসিভ কোনো সংস্কারের প্রয়োজনীয়তা এই সময় আমরা এখনো দেখি না। নির্বাচিত সরকার আসলে জনগণ ঠিক করতে পারবে তাদের প্রতিনিধির মাধ্যমে কিভাবে সংবিধানের পরিবর্তন দরকার। ধন্যবাদ। বিরোধী দলীয় সংসদ সদস্যকে ধন্যবাদ এবং 2 দলকেই ধন্যবাদ তাদের বক্তব্যের প্রথম পর্ব সমাপ্ত করবার জন্য। এতক্ষণ আপনারা যে পর্বটা শুনলেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গঠনমূলক পর্ব, অর্থাৎ সহজ কথায় বললে আমরা সবাই যার যার অবস্থানটা ক্লিয়ার করেছি। পক্ষ দল অর্থাৎ গভর্নমেন্ট টিম তাদের অবস্থান ক্লিয়ার করেছে, বিপক্ষ দল অর্থাৎ বিরোধী দল তাদের অবস্থান ক্লিয়ার করেছে, এবং আপনাদেরকে এই থটটাই দিয়েছে যে আসলে আপনার কি মনে হয় কারা আসলে কনস্ট্রাকটিভলি বেটার কথা বলছে। এবং এখন আমরা বিতর্কের দ্বিতীয় পর্বে চলে যাব। দ্বিতীয় পর্বটাকে আমরা বলি সমাপনী বক্তব্য বা যুক্তি খণ্ডন পর্ব। এখানে যেটা হবে, 2 দল থেকে একজন বক্তা আসবেন এবং তারা তার অপর দলের বক্তব্যকে খণ্ডন করবেন। অর্থাৎ আপনারা এই 3টা বা 5টা যুক্তি দিয়েছেন, এই কারণে এই যুক্তিগুলো আসলে এই সংসদে গ্রহণযোগ্য হয় না, এবং সেম কাজটা অপর দলও করবেন। এবং আপনাদেরকে এই অংশটা মনোযোগ দিয়ে শুনতে বলার আহ্বান জানাচ্ছি, কারণ এই যুক্তি খণ্ডনে আসলে অনেক কিছু বোঝা যাবে যে কার যুক্তিটা আসলে ওপরে অবস্থান করছে এবং কারটা একটু নিচে অবস্থান করছে, কে কার সাথে এঙ্গেজ করতে পেরেছে, কে পারেনি। এই সব কিছু ব্যাপার এই আগামী 3 মিনিট 6 মিনিটে আরও বেশি ক্লিয়ার হবে। সো আমরা এখন সমাপনী বক্তব্যে চলে যাচ্ছি। প্রথমেই আমরা ফ্লোর দিব বিরোধী দলকে। হ্যালো, হ্যাঁ, আমার সময়টা শুরু করার আগে একটা কথা একটু বলে নেই, যেহেতু একটা শো ডিবেট, সো একটু সময় নিয়ে বলছি। সেটা হচ্ছে আমার আর শীর্ষর এমনিতে বন্ধু কলিগ, এর বাইরে আমাদের আরও কয়েকটা জায়গা আমরা একই রকম মিল আছে। সেটা হচ্ছে আমরা 2 জন অফিস বাদ দিয়ে একই সাথে আন্দোলন করেছি, আর আন্দোলন পরবর্তী সময় বাংলাদেশের মানুষ কি চায় এটা জানার জন্য আমি শীর্ষর এখানে অডিয়েন্সে বসে থাকা ফায়াদ, আমাদের একটা অর্গানাইজেশন আছে যেটার নাম হচ্ছে জনমত, যেখানে আমরা আসলে দেখি যে বাংলাদেশের মানুষ কি বলে, কি বলতে চাচ্ছে এটা দেখতে চাই। সো আপনার যদি সময় হয়, আমাদের একটা ফেসবুক পেজও আছে, কাইন্ডলি একটু দেখে নেবেন। এখন আমার এই জনমত যখন আমরা প্রতিষ্ঠা করেছি এবং তার পরবর্তীতে আমার যে কাজ, সেই কাজের উপর ভিত্তি করে আমি এখন কয়েকটা কথা বলবো। এখন আমার সময়টি শুরু করুন। দেখুন, রেফারেন্ডামের সবচেয়ে বড় সমস্যাটা একটু বোঝার চেষ্টা করুন। রেফারেন্ডাম বা গণভোট শুনতে অনেক ভালো লাগে, এই এন্টায়ার টিম অনেক পপুলিস্ট কথা বলেছে। যদি আমাকে ওই পক্ষে বসিয়ে দিতেন আমি এই ধরনের পপুলিস্ট কথা বলতাম, কিন্তু এই ধরনের পপুলিস্ট কথায় যাওয়া যাবে না, একটু টেকনিক্যাল হওয়া লাগবে, কারণ আমরা সংবিধান নিয়ে কথা বলছি। সংবিধান শুধুমাত্র একটা বই না যেটা পড়লে আপনার গল্পের বইয়ের মতো না যেটা পড়লে আপনার ভালো লাগবে। সংবিধান দিক নির্দেশনামূলক হতে হয়। সংবিধানে সবাইকে কেইটার, মেজরিটি মাইনরিটি সবাইকে কেইটার করে এমন একটা দিক নির্দেশনামূলক গাইডলাইন বের করতে হয়, তাই না? সেটার জন্য বাংলাদেশের মানুষের পলিটিক্যাল লিটারেসি কি ইনাফ আছে কিনা এটা অলওয়েজ কোয়েশ্চেনেবল। যেমন এই রুমেও সবার পলিটিক্যাল লিটারেসি সেম না, এই জন্যে আমি রেফারেন্ডামের জিনিসটা আবার আর একটু ভেঙে বুঝাবো। সেটা হচ্ছে, আপনি একটু চিন্তা করেন, সেটা যখন আন্দোলন করে পা চলে গেছে এমন একজন, যার ব্যাপারে আমি ডিরেক্ট নাম নিতে চাই না, যার ব্যাপারে আমরা অনেক বেশি এমপ্যাথেটিক এবং অবশ্যই সে বীরের মর্যাদা রাখে, কিন্তু সে যখন ইসকনের এই ইস্যুর সময় বলল যে এই বাংলায় মুসলিমদের সাথে কখনো খারাপ হবে না, সব হিন্দুরা দেশ ছাড়ে, এটা বলে ফেসবুক স্ট্যাটাস দেয়। সুতরাং আন্দোলনকারী সবাই আমার আর শীর্ষর মতন একই লাইনে এমন না, তাই না? সবার ডিফারেন্ট চাহিদা আছে, রাইট? এই বাংলাদেশেই আমরা দেখেছি খাগড়াছড়িতে, রাঙামাটিতে আন্দোলন পরবর্তী সময় মানুষ আগুন লাগিয়ে দিচ্ছে, সেটেলাররা বলছে সেখানকার আদিবাসীদেরকে সরে যেতে। তাই আমরা বলছি, আপনি যখন গণভোট করবেন, সেই গণভোটে যেই ভোট আসবে সেটা শুধুমাত্র মেজরিটির কথা বলবে, কখনো মাইনরিটির কথা বলবে না, এবং মাইনরিটিকে কেইটার করা আপনার কনস্টিটিউশনের দায়িত্ব, যেটা কিনা ওখানে নাই।
এখন তাদের দিয়ে আরেকটা পলিসি আমরা পরিষদ বানাবো। পরিষদ বানানোর সমস্যা কি? পরিষদ বানানোর সমস্যা হচ্ছে এই পরিষদকে লেজিটিমাইজ করবে কে? এই পরিষদ যেমন আওয়ামী লীগ সরকার প্রশ্নের ঊর্ধ্বে, আমার সাথে আন্দোলন করা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররাও এখন প্রশ্নের ঊর্ধ্বে, এখনকার গঠিত যে সরকার তারাও মোরলেস কোয়েশ্চেনের ঊর্ধ্বে। তাহলে সুতরাং জনগণের সাথে যে পার্থক্য, সেই পার্থক্যটা তো এখনো বিরাজমান। এবং যেহেতু ওরা ইলেক্টেড গভর্নমেন্ট না, জনপ্রতিনিধি না, পরবর্তীতে আপনি ওদেরকে অ্যাকাউন্টেবলও করতে পারবেন না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস বলবে আমি তো বলেছিলাম, আমার কথা না শুনলে আমি চলে যাব, তাই না? সুতরাং আপনার অ্যাকাউন্টেবল করার মতো কেউ নাই। তাহলে আপনি এখানে দাঁড়ায় কিভাবে এরকম একটা ভলেটাইল অবস্থায় বলেন আমি এখন সংবিধান পরিবর্তন করবো? কেন করবো না? আমাদের সংবিধান তো ইউএস এর মতো এত কঠিন না বদলাবো, প্রয়োজন অনুসারে আমরা বদলাবো, সেটা সমস্যা নাই। কিন্তু এখন রাষ্ট্রে সংবিধান বা জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত নিয়ে কারা কথা বলে জানেন? যারা নিজেদের স্বার্থ আদায় করতে চায়, পপুলিস্ট কথা বলে তারাই। কারণ এটা করে ওরা দেশের মানুষকে বিভক্ত করতে চায়। আমার সোনার বাংলা নাকি ধনধান্যে পুষ্পভরা, কোনটা আমি চাই এটা বলে আলাদা করে এখান থেকে ভোট ব্যাংক আলাদা করে। সংবিধান নিয়ে আলোচনাও সেম, ব্যারিস্টার ফুয়াদও একই লাইনেই কথা বলে। সুতরাং দেশের মানুষকে বিভক্ত করার কোনো দরকার নাই। সংবিধান সংস্কার না, রাষ্ট্র সংস্কার করা আপনার দায়িত্ব, রাইট? রাষ্ট্র সংস্কার করার জন্য সংবিধান পরিবর্তন করার দরকার নাই। শ্বেতপত্র পড়েন, শ্বেতপত্রতে দেখেন ইকোনমি ওয়াইজ বাংলাদেশের কি অবস্থা আছে এবং কি কি করা উচিত সেটা হচ্ছে। শ্বেতপত্র করেন, আমাদের মতন জনমত করেন, এগুলি করেন, করে বোঝার চেষ্টা করেন বাংলাদেশের মানুষ কি চায়, বোঝার চেষ্টা করেন দেশের ফান্ডামেন্টালি সমস্যা কোথায়, যেটা 15 বছর যাবৎ উইশওয়াশ করে আমাদেরকে বুঝতে দেওয়া হয়নি, সেটা করেন। নতুবা কার মতো হবে জানেন? নেপালের মতন হবে। অনেক কথা বলে সংবিধান পরিবর্তন করে, এরপর ম্যাসিভলি ফেইল করে। আমরা সেদিকে যেতে চাই না, আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। তাই পপুলিস্ট কথা না বললে একটু আলোচনা করি, একটু বোঝার চেষ্টা করি বাংলাদেশকে কোন দিকে নিতে চাই। সংবিধান সংস্কার এখন করার দরকার নাই, চলেন আমরা পরে করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। ওই যেটা বলতেছিলাম আপনাদের প্রথমেই, যে এরকম শত্রু মনে হইলে ওরা কিন্তু ওই যে একসাথে একই রকম একই প্ল্যাটফর্ম খুলতেছে, এবং ওরা মনে প্ল্যান করে আসছিল যে বিতর্কটা করার আগে পার্সোনাল ব্র্যান্ডিংটা করে দিছে আর কি। আপনারা যায়েন ওদের পেজটা দেখেন, দুই দলের সদস্যই আছে ওদের প্ল্যাটফর্মে। সো বিরোধী দলকে ধন্যবাদ। এবার সর্বশেষ বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি সরকার দলের প্রধানমন্ত্রী তো বলবেন, রাইট? হ্যাঁ, হাসান। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অপোজিশন আপনাকে বুঝতে হবে যে সরকারি দল কখন পপুলিস্ট কথা বলে। যখন জনগণের দাবি হয়ে যায় সংবিধান সংস্কার, রাষ্ট্র সংস্কার সব কিছু, তখন আসলে আমাদের বাধ্য হয়ে পপুলিস্ট কথা বলতে হয় এবং জনগণের কথা বলতে হয়। এবার আসেন আপনাদের প্রত্যেকটা যুক্তি নিয়ে একটু কথা বলি। প্রথমত, আপনারা বলা ট্রাই করলেন বর্তমান সরকার যদি একটা সংস্কার করে সেটা অধিকাংশ মানুষের মতের প্রকাশ হবে। সেখানে আসলে জনগণের কাছ থেকে মত নিলে অধিকাংশ মানুষের মতটাকেই আমরা হয়তোবা আমাদের সংবিধানে দেখতে পাবো। কথা হচ্ছে, যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা নতুন সরকার ক্ষমতায় আসে, সেই সরকার যখন সংবিধান সংস্কার করবে, সেই সংস্কারের ক্ষেত্রে কোন ধরনের মানুষের আধিপত্য থাকবে, সে যাদের কাছ থেকে ভোট পেয়েছে তাদের অনুযায়ী বা 4 ভোট ব্যাংকটা, এবং তার পাশাপাশি তার নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যেই সংস্কার করা দরকার সেই সংস্কার করাই তার ম্যান্ডেট হবে, যেইটা বর্তমান ইউনূসের মধ্যে নেই। আমরা যেটা বলা ট্রাই করছি। এবার আসেন আপনাদের আরেকটা, আমরা আসলে প্রথম থেকেই আপনাদের বিতর্কে যেটি বুঝতে পারিনি সেটি হচ্ছে, প্রথমে মাননীয় স্পিকার মাননীয় বিরোধী দলের নেতা যেটি বললেন সেটি হচ্ছে সংস্কার করার দরকার নেই, সংবিধান যেভাবে আছে এভাবে এই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব। তারপর তিনি তার বাক্যের শেষে এসে বললেন যে ছোট ছোট সংস্কার করা যায়। তার মানে আমরা বুঝে নিলাম যে তারাও সংস্কার কি চায়। মাননীয় স্পিকার, এবার যদি দ্বিতীয় বক্তার কাছে আসি, তিনি যেটি বলার চেষ্টা করলেন সেটি হচ্ছে সংবিধান তো যে যার মতোই চেঞ্জ করতে পারে, ঐতিহাসিকভাবে 17 বার অলরেডি চেঞ্জ হয়েছে। আচ্ছা, সংবিধান যে যার মতো চেঞ্জ করে ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, এই জিনিসটি যদি বন্ধ করতে চান সাংবিধানিকভাবে, আপনার কি সংবিধান চেঞ্জ করতে হবে না? অবশ্যই হবে। এটি আসলে আমরা কখন সবচেয়ে ভালো বা কখন এই নীতিগুলো আমরা নিতে পারবো? আমরা মনে করি বর্তমান সরকারের আমলে আমরা সেই নীতিগুলো নিতে পারবো। বিএনপি এসে এমন কোনো স্টেপ নিবে না যেই কারণে আসলে, বা জামাত এসে এমন কোনো স্টেপ নিবে না যেই কারণে আসলে মাননীয় স্পিকার তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারবে না, যার মাধ্যমে তারা সুবিধা নিতে পারবে না। তাহলে এমন একটা সরকার দরকার যেই সরকার জনবান্ধব, জনগণের কথা চিন্তা করে, যেই কারণে আমরা বলেছি এটাই আসলে সঠিক সময় ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আসলে মাননীয় স্পিকার। আরেকটি জিনিস একটু ক্লিয়ার করা দরকার, হুগো সাহেবেদার ডক্টর মোহাম্মদ ইউনূসকে কখনো এক করেন না, এটা আসলে হয় না, ঠিক আছে? যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আমরা এমন কোনো কিছু পাইনি যেটা দ্বারা মনে হয়েছে তিনি ক্ষমতা কুক্ষিগত করতে চান। মাননীয় স্পিকার তাদেরকে এটা দেখানো দরকার ছিল যে তারা মনে করেন, যেমন তৃতীয় বক্তা বলেছেন, যে কোনো রাজনৈতিক সরকার
সরকার ক্ষমতায় আসলে তার থ্রুতে একটা জনবান্ধব একটা সংবিধান তারা প্রতিষ্ঠা করতে পারবেন। তাহলে তার দেখানো দরকার ছিল ইউনূস সরকারের চেয়েও অনেক ভালো ভালো সরকার বাংলাদেশকে শাসন করেছে, অথবা তার পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা ইউনূসের যে মতামত, মানুষের প্রতি ইউনূসের যে জনবান্ধব চাহিদা বা জনবান্ধব চিন্তা ধারণা তার চেয়ে অনেক ভালো হবে। এই জিনিসটি তাদের দেখানো দরকার ছিল, যেটা তারা আজকে দেখাতে পারেননি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে মনে হয়েছে দেশটি এমন ভালনারেবল সিচুয়েশনের মধ্যে আছে যে এই সিচুয়েশনে আমাদের শুধুমাত্র রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আইন শৃঙ্খলা উন্নয়ন করতে হবে। আচ্ছা মাননীয় স্পিকার, আমরা যদি আইন শৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি আমরা যদি আমাদের সংবিধানকে সংস্কার করে একটা গণতান্ত্রিক ধারায় আসতে পারি, তাহলে সমস্যাটি কি সেটি আজকে তাদের দেখানো দরকার ছিল, যেটি আজকে তারা দেখাতে পারেনি। মাননীয় স্পিকার, গুম খুন রাহাজানি এগুলি কিন্তু আমাদের সমাজে অনেক আগে থেকেই ছিল। তার মানে কি আমরা উন্নয়ন কোনো কিছু নেইনি, আমরা রাষ্ট্র বা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোনো স্টেপ নেইনি? অবশ্যই নিয়েছি, এখনও আমরা নিব মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারপরে আর যে জিনিসটি আসলে বলা দরকার সেটা হচ্ছে তারা বলতেছেন যে জনগণ আসলে ওইভাবে মতামত দিতে পারেন না, জনগণ আসলে এই ব্যাপারগুলো নিয়ে সচেতন না। তাহলে তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রই দরকার নেই, কারণ জনগণ তো মতই দিতে পারে না মাননীয় স্পিকার, জনগণ তো রাষ্ট্র সম্পর্কে সচেতনই তো না মাননীয় স্পিকার। তাহলে এই জনগণ দিয়ে আপনি গণতান্ত্রিক রাষ্ট্র কীভাবে প্রত্যাশা করেন? অর্থাৎ, এবং আমাদের কেসে আমরা ক্লিয়ারলি বলেছি মাননীয় স্পিকার, একটা গণপরিষদ থাকবে, এবং এই গণপরিষদ কেন ইউনূস সরকার একটা ভালো সেটাও এক্সপ্লেন করা যায়। কারণ অন্য যখন সরকার ক্ষমতায় থাকে, রাজনৈতিকভাবে ক্ষমতায় বা ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় আসে, তারা গণকমিশন করলে নিজের মনের মতো করে মাননীয় স্পিকার। কিন্তু ইউনূস সরকার কিন্তু নিজের মনের মতো করতে পারবে না, তার রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে, তার সাধারণ মানুষ এবং যে ছাত্র জনতা যারা বর্তমানে এখনও মাননীয় স্পিকার অ্যাক্টিভলি কাজ করছে, তাদের মতামত নিয়ে সেই গণকমিশন তিনি গঠন করেছেন, এবং আমরা মনে করি এটার মাধ্যমে একটা ভালো সংস্কার এই রাষ্ট্রে করা সম্ভব। তো আশা করি আজকের এই বিতর্কে এই জিনিসটি ক্লিয়ার। আমরা শুধু পপুলিস্ট কথা বলিনি, আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি মানুষই আসলে এই সংবিধানের সংস্কার চায়, এবং এই সরকারের আমলে সংবিধান সংস্কার অন্য যে কোনো সরকার, অন্য যে কোনো গণতান্ত্রিক সরকারের চেয়েও ভালো হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সরকারি দল এবং বিরোধী দলকে। আমি যদি ভুল না করে থাকি, আপনাদের সবার কাছে একটা গ্রিন কার্ড এবং একটা রেড কার্ড আছে, রাইট? নাই তাদের কাছে কার্ড, এরকম কেউ আছেন? আচ্ছা, কয়েকজনের কাছে কার্ড নাই। আচ্ছা, আমরা দুইভাবে রেজাল্টটায় যাব। একবার হচ্ছে আমরা গ্রিন কার্ড এবং রেড কার্ডটা তুলে ধরবো, আর একবার হ্যাঁ আমি বুঝতে পারছি, খুবই খুবই সুন্দর লাগতেছে দেখতে, এখনই না, থ্যাংক ইউ। আর আরেকবার হচ্ছে যেহেতু সবার কাছে নাই, আমরা একটা উইল শাউট টুগেদার, হ্যাঁ, দুই দলের জন্যই, বাট এখনই না, একটু পরে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ বিতর্কটা শুনছেন। যারা মাঝখানে আসছেন বা একদম শেষের পথে আসছেন, আমাদের বিতর্কের বিষয় ছিল হচ্ছে যে এখনই সময় আমাদের সংবিধানটা সংস্কার করবার বা পরিবর্তন করবার, এবং এই টপিকে আজকে সরকারি দল থেকে বিতর্ক হয়েছে এবং বিরোধী দল থেকে বিতর্ক হয়েছে। বিতর্কের মধ্যে ইন্টারেস্টিং যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আপনারা সবাই দেখেছেন, আমি আর সাম আপ করবো না সবার জন্য, যে দুই দলের পক্ষেই যেই বেসিক আর্গুমেন্টটা ছিল, দুই দলে কিন্তু আসলে সংস্কার চায়, এবং যেই জিনিসটা আসলে আমাদের এত বছর ধরে মিসিং ছিল, যে সংস্কারটা আসলে আদৌ চাচ্ছে কি চাচ্ছি না। দুই দলই সংস্কার চায়, কেউ বলছে এই সময় চায়, কেউ বলছে এই সময় চায় না, নির্বাচিত সরকারের আমলে চায়। সো আপনারা যখন আপনাদের ভোটটা দিবেন বা আপনারা যখন চিৎকার করবেন একসাথে, তখন অবশ্যই মাথায় রাখবেন যে কেউ কিন্তু সংস্কার বিরোধী না, কিন্তু সময়টা কি আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি সময়টা আসলে পরবর্তী সরকার, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা আমি বলেছিলাম, আপনারা যখন চিন্তা করছিলেন তখন আপনাদের নিজস্ব যে বলয়টা বা সার্কেলটা, যে আপনি কি চিন্তা করছেন তার বাইরে গিয়ে যে ওনারা আসলে কতটুকু প্রেজেন্ট করতে পেরেছেন বা প্রেজেন্ট করতে পারেননি, সেই জায়গা থেকে চিন্তা করবেন, যেন মোটামুটি একটা নিরপেক্ষ রেজাল্ট আমরা পাই। ওকে, আমার বক্তব্য মোটামুটি ক্লিয়ার। আরেকটা বলে রাখি, আপনাদের বা এই বিতর্কের রেজাল্টের উপরই ওনাদের প্রাপ্তির কোনো সম্পর্ক নাই, কারণ এমন না যে বিতর্ক বিজয়ী হবে তাকে 100 টাকা আমি বাড়াই দিব বা তাকে এক্সট্রা একটা ক্রেজ দিব, এরকম না। বিশ্বাস করেন দুইজনই সমানই পাবে। সো আপনাদের ভোটটা আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য দুইটা জিনিস এনশিওর করবে। এক, আপনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট পুরাটা সময় অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন, এবং যেই জনগণের দাবি বা এই জনমত নিয়ে কথা হচ্ছে, সেই জনমতটা এনশিওর করা যে আমরা সবাই যে আছি তার মতামতের একটা ভ্যালু আছে। তো হ্যাঁ, ওরা খুবই কনসার্ন, আমাকে বলতেছে লাল সবুজ কোনটা, এটা আরেকবার বলতে, ভুলে যদি কেউ লালের বদলে সবুজ তুলে ফেলে, আমি সেই ঘোষণাটাই এখন দিব। সো এখন আমরা দুইটা স্টেপে করব। প্রথম স্টেপ হচ্ছে, যারা এখনই তুলবেন না কেউ, আপনারা যাদের কাছে আছে, অনেকের হাতে নাই আমি জানি, বাট যাদের কাছে আছে, গভর্নমেন্ট টিমের জন্য বরাদ্দকৃত কাগজটির রং হচ্ছে সবুজ এবং বিরোধী দলের কাগজের রং হচ্ছে লাল। যাদের লাল কালার পছন্দ না তারা আবার সবুজ তুলেন না, যে আমার লাল কালার পছন্দ না দেখে, আবার যাদের সবুজ কালার পছন্দ না তারা লাল তুলি, ব্যাপারটা এরকম না, হ্যাঁ।
সো এটা জাস্ট বড় করার জন্য, যেহেতু আমাদের পতাকার দুইটা রং, তো ওই কারণে দেওয়া হয়েছে। এখন আমি প্রথমেই গভর্নমেন্টের ভোট বলতেছি, প্রথমে গভর্নমেন্টের জন্য ভোট তোলার জন্য বলবো, কোনো শব্দ ছাড়া, শুধুমাত্র যারা ভাবেন যে সরকারি দল যে কথাগুলো বলেছে সেই কথাগুলো অধিক গ্রহণযোগ্য এবং এই কারণে আপনারা বিশ্বাস করেন যে সংবিধানটা সংস্কার করবার এখনই সময়, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারই এই সংবিধানটা সংস্কার করবে, তারা সবাই একসাথে হাত তুলে সবুজ কালারটি প্রদর্শন করবেন। একটু ধরে রাখবেন, কিছুক্ষণ 30 সেকেন্ডের মতো ধরে রাখবেন। আমি ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারকে আহ্বান করব এই দৃশ্যটা ধারণ করবার জন্য। ধন্যবাদ। এবার যারা সবুজ আছে, ফটোগ্রাফারকে বলবো আমারও দু একটা ভালো সুন্দর ছবি তুলতে, শুধু ওদের তুলেন না। এবার অপোজিটটা, বিরোধী দলের ক্ষেত্রে আমরা অতি উৎসাহী বিরোধী দলের সাপোর্টাররা। বিরোধী দলের ক্ষেত্রে যারা ভাবেন যে আসলে এখনই সময় না, যেহেতু ওনাদের বক্তব্য ছিল পরবর্তীতে যখন প্রয়োজন হবে বা নির্বাচিত সরকার আসবে বা এখনের সরকারে অন্য অনেক কাজ আছে, এটা যারা বিশ্বাস করেন তারা সবাই একসাথে লাল তুলবেন। আচ্ছা, এবার আমরা নামাই। হ্যাঁ, আমাদের ভোটের একটা অংশ শেষ হয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে সবুজ তুলছেন এবং লাল তুলছেন, এবং এই প্রথম স্টেপে, হ্যাঁ প্রথম স্টেপে ক্লিয়ারলি আমি নাগুনি বলতে পারি যে প্রথম স্টেপে আসলে সবুজের সংখ্যা বেশি ছিল। এখন হইতেই পারে আপনাদের সবার লাল যাদের কাছে ছিল সবাই লাল হারায় ফেলছেন। এই কারণে আমরা ইনশিওর করব না, ওদের সাথে আমার পার্সোনাল কোনো শত্রুতা নাই। হ্যাঁ, কারোর সাথে আমার কোনো শত্রুতা নাই, সবাই আমার প্রতিবেশী এবং বন্ধু বান্ধব। এবার হচ্ছে আমরা সেকেন্ড ফেজে যাব, যেহেতু অনেকের কাছে আমি অলরেডি অর্গানাইজার থেকে আমাকে মেসেজ দেওয়া হচ্ছে অনেকের কাছে আসলে প্রোভাইড করা হয়নি, সো একটা সেকেন্ড অল্টারনেটিভ মেথডেও এটা ইনশিওর করবার জন্য। সো এখন যেহেতু আগেরবার গভর্নমেন্টকে প্রথমে ভোট দিয়েছেন, এবার বিরোধী দলকে প্রথমে ভোট দিবেন। এখন হচ্ছে আপনারা যারা বিশ্বাস করেন, হ্যাঁ আমরা চিৎকারটায় আর যাচ্ছি না একটা কারণে, যেহেতু বাইরে অন্য আরেকটা ইভেন্ট চলছে, তো শুধু হাত তুলবে, কোনো কালার দেখানো লাগবে না আপনাদের। হ্যাঁ, সবার কাগজগুলো নিচে রেখে দেন। আপনারা যারা বিশ্বাস করেন যে আজকের বিতর্কে বিজয়ী দল বিরোধী দল, তারা শুধু আপনাদের হাত তুলবেন। হ্যাঁ, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, 30 সেকেন্ডের মধ্যে যারা বিশ্বাস করেন আজকের বিতর্কে বিজয়ী দল বিরোধী দল, অর্থাৎ যারা আমার বাম পাশে বসেছিলেন, যারা চান সংস্কার আসলে এই ইন্টারিম গভর্নমেন্টের বা এই সময় করার সময় না, কারণ ওনাদের আরও অন্য কাজ আছে বা অন্যান্য যা বলেছেন, যারা বিশ্বাস করেন এইসব কারণে বিরোধী দল বিজয়ী, তারা হাত তুলবেন। ধন্যবাদ 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 ধন্যবাদ। আচ্ছা, এবার যারা বিশ্বাস করেন আজকের বিতর্কে গভর্নমেন্ট টিম বিজয়ী, অর্থাৎ এখনই করতে হবে নো ম্যাটার হোয়াট, ইন্টারিম গভর্নমেন্টের আমলে থেকেই, কারণ এখনই পারফেক্ট সময় জনগণের মতামত রিফ্লেকশনের, সো তারা গভর্নমেন্টের জন্য হাত তুলবেন। হ্যাঁ, আপনি কোন হাত তুলবেন এটা একদম আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার কোনো হাতের প্রতি আমার কোনো রকম বায়াসনেস নাই। আচ্ছা, আমি আপনার মতো এবং আরও 2-3 জনকে আমি ডিটেক্ট করছি যারা দুই দলেই হাত তুলছেন, কোনো সমস্যা নেই, মেনে নিলাম আপনার দুই দলকেই ভোট দিচ্ছেন, আপনারা খুবই সমতায় বিশ্বাসী। এখন আবার দ্বিতীয় সেগমেন্টও এই একই ভোটটাই আসলে এনশিওর হয়েছে যে আজকের বিতর্কে জনমতের ভোটে বিজয়ী দল গভর্নমেন্ট, অর্থাৎ আমাদের আজকে সংখ্যাগরিষ্ঠ মানুষ বিশ্বাস করে যে হ্যাঁ ইউসুফ সরকারকে চায়, এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ বিশ্বাস করে যে সংবিধান সংস্কার করবার এখনই সময়, বা সেটা যেটাই হোক আমরা সংস্কার চাই, এই আশা নিয়ে আজকের এই বক্তব্যের সেশনটা শেষ করছি। অনেক ধন্যবাদ হাসানকে, অন্তুকে, শীর্ষকে, অনেক ধন্যবাদ প্রান্ত, সাকিব এবং অপূর্বকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাব এখন। ধন্যবাদ।